আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আমি ফুজাইল রহমানী। আশা করি আপনারা সবাই কেমন আছেন। আপনারা সবাই কেমন আছেন? আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন প্লিজ। এতক্ষণ কমেন্টই করছে না, 19-20 জন পার্টিসিপেন্ট। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। সবাই কেমন আছেন? অল ক্লিয়ার? হ্যাঁ, ওকে। আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম, কোন পর্যায়ে পড়িয়েছিলাম? আমি ভালো আছি। আমি ভালো আছি। আপনাদের পড়ালেখার কি অবস্থা? পড়ালেখা কেমন করছেন? একজন একটু কথা বলুন। হ্যাঁ, আমি ভালো আছি। একজন একটু কথা বলুন। লাস্ট ক্লাসে কি কি পড়িয়েছিলাম? প্রকৃতি প্রত্যয়, এটা যে লেকচার শিটে ছিল, এটা মেবি কোথাও একটু স্কিপ করেছিলাম। প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি ও প্রত্যয়, এটা আমরা লাস্ট ক্লাসের মধ্যে আমরা শেষে গিয়ে আর শেষ করতে পারিনি অন্যান্য টপিক্স পড়াতে গিয়ে। কে কথা বলবেন? সোহেলি আক্তার একটু কথা বলুন, তোমার নাজমুন নাহার, কে কথা বলবেন? একটু কথা বলা দরকার আপনাদের সাথে। সু- সোহেলি আক্তার অথবা নাজমুন নাহার, এনামুল হক, এনামুল হক। কি ঘটনা, কি আমাকে শুনতে পাচ্ছেন কি? আমার সাথে একটু কথা বলতে হবে। আপনাদেরকে সর্বশেষ কি পড়িয়েছিলাম এটা একটু কনফার্ম হওয়ার জন্য আমার সাথে একটু কথা বলবেন প্লিজ। আমি ভালো আছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কথা বলার কেউ নাই? হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি। তো শেষ ক্লাসে কি পড়াইছিলাম? বাংলা? শেষ ক্লাসে হচ্ছে, না দেখে তো বলতে পারবো না স্যার। কেন ভুলে গেছেন কেন? স্যার, হ্যাঁ, কি 7 নাম্বার লেকচার যে বাক্য বাক্য পরিবর্তন ওইগুলা আচ্ছা, সম্ভবত। আপনাদেরকে মনে হয় মাঝখান দিয়ে প্রকৃতি প্রত্যয়টা মিসিং করেছিলাম। প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ, প্রকৃতি পত্রটা পড়াইছিলেন কি? প্রকৃতি প্রত্যয় পড়াইছিলেন পড়াইছিলাম। মনে তো হচ্ছে পড়াইছিলেন। আচ্ছা, আজকে কি আমরা প্রকৃতি প্রত্যয় পড়বো নাকি কারক বিভক্তি পড়বো বলেন তো? স্যার কারক বিভক্তি পড়বো না প্রকৃতি প্রত্যয়টা আমাদের বাকি ছিল, প্রকৃতি প্রত্যয়টা শেষ করে নিই আজকে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা কারক বিভক্তি পড়বো। নত্য সত্য বিধান পড়েছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, সমস্যা নেই। প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন একটা অধ্যায়। সবচেয়ে কঠিন একটা অধ্যায় হচ্ছে প্রকৃতি প্রত্যয় বাংলা ব্যাকরণের। এই প্রকৃতি প্রত্যয়টা আজকে আমরা ক্লিয়ার করবো, টোটাল প্রকৃতি প্রত্যয়। এখন একটু খাতা কলম নিয়ে বসবেন, মাঝখান দিয়ে যে যেটা না পারবেন, আপনাদের সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে আজকের ক্লাসে। যে যেখানে না বুঝবেন সেখান থেকে আমরা আবার আলোচনা করব। তো আপনার কাজ হচ্ছে একটু বিস্তারিত কথা বলবেন, কথা বলবেন মাঝখান দিয়ে। তাহলে আমরা যাচ্ছি প্রকৃতি প্রত্যয় নিয়ে। খাতা কলম নিন, একটু লিখুন। প্রকৃতি, প্রকৃতি কাকে বলে? প্রকৃতির সংজ্ঞাটা কি? প্রকৃতি শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদের মূল। ক্রিয়াপদের মূলকে বলে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, এটার নাম হচ্ছে নাম প্রকৃতি, এটার নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা হচ্ছে নাম প্রকৃতি, এটার নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ কোনো একটা শব্দের মূলকে প্রকৃতি বলে। যে কোনো একটা শব্দের মুখে প্রকৃতি প্রত্যয় পড়ানো হয়েছে। আচ্ছা, কে বলছেন প্রকৃতি প্রত্যয় পড়ানো হয়েছে? কয়জন? একটু সবাই কমেন্ট করেন, পড়ানো হয়েছে নাকি হয়নি। হয়ে গেলে আমরা কারক পড়বো। প্রকৃতি প্রত্যয় পড়ানো হয়েছে একজনে বলছেন, প্রেমা। বাকিরা একটু বলেন তো, প্রকৃতি প্রত্যয় কি আমাদের পড়ানো হয়েছে নাকি হয়নি? বাকিরা কমেন্ট করুন। এনামুল হক, না হয়েছে। আপনাদের বেশ কি দুইটা নাকি তাহলে? এটা ঝামেলা মিলান। ধরেন একটা বেচ কোনটাতে হয়েছে আর কোনটাতে হয় নাই। আমি পাইনি। ওকে, হয়েছে যারা বলছেন তারা একটু বলেন তো, আপনারা কোন বেচ? এই যে আমার ঝামেলা, প্রত্যেকদিন আমি এসে এই ঝামেলার মধ্যে পড়ি। প্রত্যেকদিন আমি এসে এখানে এই ঝামেলার মধ্যে পড়ি। আপনারা হচ্ছে প্রাইমারি বুলেট যমুনা। যমুনাতে কে কে আছেন? যমুনা 5, যমুনা 5-এ কি ক্লাস হয়েছে? একজন একটু কথা বলুন।
প্রেমা প্রেমা আপনি একটু বলুন তো, মেঘনা 4-এ হয়নি আর যমুনা 5-এ হয়েছে, কি একটা বিপদ। আচ্ছা, মেঘনা 4 হয়নি, এটা আপনারা কোন কোন বিভাগ? মেঘনা 4 এটা কোন কোন বিভাগ? হ্যাঁ, কে হাত উঠেছেন? সৌমি কই? মুক্তি, কথা বলুন। তন্নি, কথা বলুন। স্যার আমি প্রকৃতি প্রত্যয় ক্লাসটা পাইনি, ওই মাঝখানে আমার একটু গ্যাপ গেছিল, হয়তো বা ওই সময়টা তো আমার মানে আমি করা হয়নি ক্লাসটা। আচ্ছা, যমুনা জি 5 স্যার। পুরোটা শেষ হয়নি। আচ্ছা না। তাহলে, হ্যাঁ আচ্ছা মুক্তি শেখ, আপনি একটু বলুন তো, মুক্তি শেখ আপনি আপনি কোন বেচের? জি স্যার, আমি যমুনা 5। আচ্ছা, আপনাদের কি হয়েছে? স্যার আমার তো মনে হচ্ছে হয়েছে স্যার, আমাদের পড়া আছে। আচ্ছা, এদিকে কিন্তু আমি তো হ্যাঁ, পড়া কি দরকার আছে? দরকার নাই, এখন অন্যদের দরকার হলে করান স্যার, আমার কোনো আচ্ছা, সমস্যা নেই। যমুনা 5 এটা কোন কোন বিভাগ? এটা হচ্ছে খুলনা, ময়মনসিংহ আর রাজশাহী। খুলনা, ময়মনসিংহ আর রাজশাহী। আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে বলবেন হচ্ছে এখন মেঘনা 4-এর কেউ একজন একটু হাত উঠান, মেঘনা 4। দেখুন আচ্ছা, এই যে দুইটা ব্যাচ একখানে করে এটা হচ্ছে। এটাই ঝামেলা, দুইটা বেশ একসাথে করে আমি পড়ে যাই বিপাকে। আচ্ছা, জি স্যার। আচ্ছা, কে আছে? সাইমা খানম, আপনি একটু বলুন তো, সাইমা খানম। তো আমি নোটই করিনি। আচ্ছা, আপনারা কি পড়ছেন? আজকে আবার পড়িয়ে দেন স্যার। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যারা পড়ছেন ভালো, আর যারা পড়েন নাই তাদের জন্য আজকে আমরা আবার পড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, প্রকৃতি জি পড়তে। জি স্যার, পড়াই পড়াই দেন স্যার, স্যার, সমস্যা আচ্ছা, পড়ায় দিলে ভালো স্যার, আমরা না বোঝা জিনিসগুলো বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ এরপরে হচ্ছে লাস্ট ক্লাসে আপনারা আমার এলাকার কে কে আছেন? স্যার, আপনি তো নেত্রকোনা জেলার না? নেত্রকোনা জেলার না, আপনার কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ জেলা, আমার পোস্টিং নেত্রকোনা। নেত্রকোনা আর ময়মনসিংহ মিলিয়েই থাকা হয়। নেত্রকোনা কারা কারা আছেন আর ময়মনসিংহ এর কারা আছেন? এনামুল স্যার হক, আমি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর সুসংপুর। বিরিশটি। আচ্ছা। জি, ওই কালচারাল একাডেমির সাথে আমার বাসা। আচ্ছা, গিয়েছে এখানে একটু ঘুরে আসছে। এনামুল হকের বাড়ি তো ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ নাকি গরিপুর? আর কে আছেন? আচ্ছা, আর আর মনে হয় কেউ নাই। আর কেউ নাই? আছে তো, আচ্ছা, আছে, তারা তো মুট করা নাই, তার বলবে কি করে? আচ্ছা, আনমুট করলে হ্যাঁ বলবে। হ্যাঁ, নেত্রকোনা, থাকতেই পারে অনেকেই। নেত্রকোনা শহরের কেউ আছেন? শহরে কে কে জানিয়েছিলেন? স্যার আমি নেত্রকোনা শহরের না, কিন্তু শহরের বাইরে সুসং দুর্গাপুরে আমার হ্যাঁ, হ্যাঁ, বাসা। চিনেছি চিনেছি, সুসংগের খবরে আমি গত বছর ইলেকশনে ডিউটি পালন করে আসছি। আহ ময়মনসিংহ ফুলবাড়িয়া। স্যার আপনাকে মনে হয় দেখেছি, এরকম মনে হচ্ছে। তাই? ওইটা কি আপনার ওই নির্বাচন বলতে ওই ইসে মেয়র নির্বাচন এসেছিলেন স্যার? না, 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 এই কি বলে এটাকে, এমপি ইলেকশন, মেম্বার পার্লামেন্ট, ও সংসদ নির্বাচন। আচ্ছা। তো আচ্ছা, এবারও তো হবে স্যার, এবার আসবেন অবশ্যই। এবার কোথায় দায়িত্ব দেয় আমি জানি না, দেখা যাবে। ওই নেত্রকোনা শহর জেলার ভিতরেই পড়বে, যেহেতু পোস্টিং এখন পর্যন্ত নেত্রকোনায়। আচ্ছা, আসুন আমরা প্রকৃতিপত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, জি আজকের স্যার। পর থেকে আপনাদের যাদের সাথে আমার পরিচয় আজকের আগে ছিল না, ওনারা পরবর্তীতে যোগাযোগ করার জন্য আপনি মেসেঞ্জারে যোগাযোগ করবেন। গত ক্লাসে বলেছিলাম আইডি দেবো, দেই নাই, এটাকে একটু হ্যাঁ ঠিক করবেন। RAHMANY, হুজাইল রহমানি, ইংরেজিতে স্যার, লিখবেন। বাংলা ওইরকম FU, তারপর ওইটা ZAILRAHMANY। হ্যাঁ, JIL আর রহমান। আপনারা যে নেত্রকোনার বোধ হয় মোনায়েম ভাই, ওই যে হাত তুলতেছে কিন্তু বলতে পারতেছে না। কি কি কি? নেত্রকোনার বোধ হয় ওই যে মোনায়েম ভাই হাত তুলতেছে কিন্তু বলতে পারতেছে না, তো আনমুট করা নাই। আপনি হাত তোলেন, তারপরে আপনাকে আনমুট করে কথা বলবো। কে কে উনি? নাম কি? একটা হাত উঠান, তাহলে আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি। মোনায়েম, ওই যে ভিডিও অন আছে। তো মুনায়েম কই? আমার সামনে তো নাই, মুনায়েম হাত উঠাইতে হবে। এই হ্যাঁ, যে হাত উঠুন। মুনায়েম, তোমার বাসা কোথায় মুনায়েম? কথা বলুন। মনে হয় লজ্জা পাচ্ছে স্যার।
না 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 না, আনমিউট করতে হবে তো, আনমিউট বোধহয় উনি করেনি। মিউট করা স্যার। হ্যাঁ করেছে। মোনায়েম কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি খবর? আপনার বাসা কই? কেমন আছেন স্যার? ভালো আছি, আপনার কি খবর? আলহামদুলিল্লাহ স্যার, আমি বৃহত্তর ময়মনসিংহ থেকে বলছি স্যার। কোথায়? ময়মনসিংহ গফরগাঁও স্যার। গফরগাঁও, আমার বাসা ত্রিশাল। জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে পরবর্তীতে কথা হবে, যোগাযোগ হবে, হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে আমি ভুলে যাই আপনাদের কার বাসা কোথায় বা কি কি, এটা সবকিছু ভুলে যাই, এই জন্য বারবার জিজ্ঞেস আমার করি। বাসা নেত্রকোনা জেলায়। আপনি যেখানে আপনার পোস্টিং, হ্যাঁ হ্যাঁ, কোথায়? নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আচ্ছা আপনার একবার, হ্যাঁ আচ্ছা, আগে একটা চাকরি হোক, পরে একদিন ঘুরতে যাব, ঘুরতে গিয়ে আপনাকে দেখে আসবো, জান। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, অবশ্যই আসবেন। আচ্ছা, চাকরিটা হইলে এসে আমার বাসা থেকে আপনাদের নেত্রকোনার বালিশ মিষ্টি খেয়ে যাবেন। যত হ্যাঁ যত হ্যাঁ, যাদের অবশ্যই। চাকরি হবে, যাদের চাকরি হবে সবাই দিই, খাওয়ার জন্য একটা করে বালিশ দোয়া মিষ্টি free। করবেন স্যার, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই, আল্লাহ ভরসা। আচ্ছা স্যার হ্যাঁ, একটা বালিশ মিষ্টি কি খেতে পারবো না, মাথায় করে নিয়ে আসবো স্যার। যেটা করেন, যেটাই করেন, যদি মন চায় মাথায় করে নিয়ে যাবেন নিয়ে যাবেন, আর যদি মন চায় খাবেন। একা খাওয়াটা একা খেতে পারাটা কঠিন। যারা অভ্যস্ত না, এরা একটা মিষ্টি একা খেতে পারবে না। আমি একটা 4 ভাগের 1 ভাগও খেতে পারি না, হ্যাঁ। আচ্ছা জি স্যার, টার্গেট রইলো আপনার বালিশ মিষ্টি, চাকরি পেতেই হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক শুরু আছে, করেন। এখন আসুন। এখন যাচ্ছে হচ্ছে আমরা কি প্রকৃতি পদ্ধতি, প্রকৃতি মানে কি? ক্রিয়াপদের মূল অংশকে বলে প্রকৃতি। আর হচ্ছে প্রত্যয়টা কি একটু খেয়াল করুন, আপনার কাজ হচ্ছে শুধু বুঝবেন, যেহেতু আগে একবার পড়াইছি। শব্দের মূলকে প্রকৃতি বলে, যে কোনো কিছুর মূল। এখানে এই মূলটাকে প্রকৃতি বলে। মূলটা দুই প্রকার, একটা নামপদের মূল, একটা ক্রিয়াপদের মূল। তাহলে প্রত্যয়টা কি? প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নামই হচ্ছে প্রত্যয়। প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নামই হচ্ছে কি প্রত্যয়। তাহলে প্রত্যয়টা হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রথমে যাবো হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এরপরে যাবো হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে আসুন, এই প্রত্যয়টা কি, প্রকৃতি কি, সংজ্ঞা আরো 5 মিনিট পরে পড়বো। দুটা উদাহরণ লিখবো, যেমন ক্রি যুগ তব্য সমান সমান কর্তব্য, শিশু যুগ স্ন সমান সমান কি হয়, শৈশব। দুইটা শব্দ দেখলেই বাকিটা বিশ্লেষণটা আপনি বুঝতে পারবেন। ক্রি যুগ তব্য যুগ স্ন, এই যে লাল কালি যেটা দিয়ে লিখলাম, এটার নাম হচ্ছে প্রত্যয়। তাহলে কোনটা কোন প্রত্যয় একটু দেখুন। লাল কালি দিয়ে যেটা দিয়েছে এটার নাম হচ্ছে প্রত্যয়, এটার নাম হচ্ছে কোনটা কোন প্রত্যয়, কর্তব্য। এই যে শব্দটা দেখলাম, কর্তব্য মানে যা করা উচিত, একটা ক্রিয়াপদ। শৈশব শব্দের অর্থ হচ্ছে শিশুকাল। তাহলে শৈশব শব্দের অর্থটা কি, শিশুকাল। কর্তব্য শব্দের অর্থ যা করা উচিত। কর্তব্য শব্দের অর্থ করা উচিত, এটা একটা কাজ বা ক্রিয়া। আর হচ্ছে এই শৈশব মানে শিশুকাল, এটা হচ্ছে একটা নামপদ। আচ্ছা, যদি কারো ক্লাস হয়েছে, আচ্ছা দেখুন, আজকের ক্লাসটা তাহলে রিভিউ ক্লাস হিসেবে নিচ্ছি, দুইটা বেঁচে একসাথে। নাজনিন, আচ্ছা যেহেতু ক্লাসটা হয়েছে, আপনাদের ম্যাক্সিমামই বলেছেন যেন আবার পড়িয়ে দিই। আর আপনারা চাইলে অবশ্য আমি এটা রিপিট না করলে, যদি সবাই না চান তাহলে আমি রিপিট করবো না। নাজনিন কি বলতে চাচ্ছেন বলুন। নাজনিন কোথা থেকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। স্যার এই ক্লাসটা তো হয়েছে তাই বলছি। আচ্ছা, এখন কি এটা রিপিট চান, নাকি এটা বাদ দিয়ে অন্যটায় চলে যাব? যেহেতু রিপিটের সুযোগ আছে, আর প্রত্যেকটা একটু ইম্পর্টেন্ট, একটু কঠিন প্রত্যেকটা। স্যার এই ক্লাসটা নিলে ভালো, কারণ মানে আমি ক্লাসটা পাইনি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা আসুন প্রকৃতি পড়তে, আপনি যেখানে না পাবেন আপনি মাঝখান দিয়ে হাত উঠাবেন, আমি আপনাকে কথা বলার সুযোগ করে দেবো। তাহলে প্রকৃতি মানে হচ্ছে মূল। এই প্রকৃতিটা দুই প্রকার, একটা হচ্ছে নামপদের মূল, আর একটা নাম হচ্ছে ক্রিয়াপদের মূল। সবসময় মাথায় রাখবেন, একটা শব্দ যদি ক্রিয়াপদ হয় তাহলে তার মূলকে বলে ক্রিয়া প্রকৃতি, আর যদি নামপদ হয় তাহলে তার নাম হচ্ছে নাম প্রকৃতি। ওকে, তাহলে দেখুন এই কর্তব্যের মূল কি, ক্রি। এই ক্রিটা হচ্ছে প্রকৃতি, শৈশবের মূল হচ্ছে শিশু, এটাও প্রকৃতি। তাহলে এই দেখুন, নামপদের মূল অংশকে বলে নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, ক্রিয়া প্রকৃতি। নামপদের মূল অংশকে বলে নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূল অংশকে বলে ক্রিয়া প্রকৃতি। যে আজকে ক্লাসটা করতে পারছি না, ওকে। আচ্ছা, রেকর্ড ক্লাসটা পরবর্তীতে দেখে নেবেন। তাহলে দেখুন, কোন শব্দের মূলকে কি বলে, প্রকৃতি বলে। প্রকৃতির দুই প্রকার, একটা নাম হচ্ছে নাম প্রকৃতি, আর একটা নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নামপদের মূলকে বলে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। শৈশব, এটা হচ্ছে একটা নামপদ, তার মূল হচ্ছে কি শিশু, এটা নাম প্রকৃতি। কর্তব্য শব্দের অর্থ যা করা উচিত, এটা মূল ধাতু হচ্ছে ক্রি, এটা মূল ধাতু কি, ক্রি। তাহলে এটা হচ্ছে একটা প্রকৃতি। তাহলে কোনটা কোন প্রকৃতি হবে, ক্রিয়াপদের মূল হলে তাকে বলে ক্রিয়া প্রকৃতি, আর নামপদের মূল হলে তাকে বলে নাম প্রকৃতি। প্রকৃতির সাথে অতিরিক্ত যা যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করে, লাল কালি দিয়ে যেটা লিখছি, অতিরিক্ত যা আসলে অতিরিক্ত অংশটার নামই হচ্ছে কি প্রত্যয়।
প্রকৃতির সাথে অতিরিক্ত যা কিছু যুক্ত হয় তাকেই কি বলে? প্রত্যয় বলে। তার মানে এখানে তব্য এটাও প্রত্যয়, স্ন এটাও প্রত্যয়। তাহলে কোনটা কোন প্রত্যয় হবে এটা দেখুন। এখানে তব্য শব্দটা অতিরিক্ত যুক্ত হয়েছে, তাহলে যদি এখানে দেখুন ক্রিয়া প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নাম তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়, আর নাম প্রকৃতির সাথে যা কিছু যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই দুইটাই হচ্ছে মেন। এখন কার সাথে যুক্ত হচ্ছে? ক্রিয়া, ক্রিয়া, কর্তব্য ক্রিয়া, এটার সাথে যা যুক্ত হলো এটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়। এটার নাম কোন প্রত্যয় হবে? কৃৎ প্রত্যয়। শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু, এটার সাথে যুক্ত হলো স্ন, এই শিশুর সাথে অতিরিক্ত যে স্ন যুক্ত হলো এটার নাম হচ্ছে প্রত্যয়। এটার নাম কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। এটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রকৃতি প্রত্যয় শেষ। শব্দের মূলকে প্রকৃতি বলে, সেটা যদি নাম শব্দ হয় তাহলে তার নাম নাম প্রকৃতি, আর যদি ক্রিয়াপদ হয় তাহলে তার নাম ক্রিয়া প্রকৃতি। নামপদের মূলকে বলা হয় ছোট নাম। ফ্যান নাই, ছোট আর ফ্যান সবাইকে মুট করে দেন। আচ্ছা, যাদের কথা বলা শেষ হবে ওনারা একটু আনমিউট করে, হ্যাঁ মিউট করে রাখুন। হ্যাঁ, আচ্ছা এখন আসুন। খুব খারাপ লাগছে, কে আমার ক্লাস মিস করবেন? শিহাব হোসেন। আচ্ছা, স্যার লাইভ ক্লাসের মজাই আলাদা। লাইভ ক্লাস, হ্যাঁ এটা ঠিক আছে যে লাইভ ক্লাস আপনি এখন ডিরেক্ট করছেন, এটা এক বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে পরে একা একা দেখা, এটা আরেকটা বিষয়। আচ্ছা সমস্যা নেই, যান পরীক্ষা দিয়েছেন ঢাকাতে, সমস্যা নেই। এরপরে আসুন, তাহলে আসুন আমার পরিচয় শেষ। তাহলে প্রকৃতি মানে কি? শব্দের মূল, এটার সাথে অতিরিক্ত যা আসে তার নাম প্রত্যয়। শেষ। প্রকৃতি মানে কি? শব্দের মূল। নাম পদের মূলকে বলে নাম প্রকৃতি, আর ক্রিয়াপদের মূলকে বলে ক্রিয়া প্রকৃতি। শেষ। নাম পদের মূলকে নাম প্রকৃতি, ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতির সাথে যা যুক্ত হয় তার নাম কৃৎ প্রত্যয়। আশা করি এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা মূল আলোচনায় যাব, প্রকৃতি প্রত্যয়ের মূল বিষয়টা কি। জি। কৃৎ প্রত্যয়। প্রত্যয় প্রথমত দুই প্রকার, একটা কৃৎ একটা তদ্ধিত। তদ্ধিত প্রত্যয়টা তিন প্রকার। তদ্ধিত প্রত্যয়টা হচ্ছে তিন প্রকার। কি কি তদ্ধিত প্রত্যয়? এক নম্বরে হচ্ছে বাংলা তদ্ধিত, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত। তিন নম্বরে হচ্ছে বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিত। আচ্ছা, কৃৎ প্রত্যয়টা দুই প্রকার, একটা বাংলা কৃৎ একটা সংস্কৃত কৃৎ। আর তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলা, সংস্কৃত, বিদেশি। তাহলে সংস্কৃত প্রত্যয়টা হচ্ছে আমাদের চাকরি পরীক্ষার 75% প্রশ্ন আসে সংস্কৃত থেকে, 20% প্রশ্ন আসে বাংলা থেকে, 5% প্রশ্ন আসে বিদেশি থেকে। তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোথা থেকে? সংস্কৃত থেকে। তাহলে সংস্কৃত কৃৎ প্রত্যয়টা কি এবং কিভাবে হয় এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, যে সংস্কৃত কৃৎ প্রত্যয়টা কি এবং কিভাবে হয়। তাহলে সংস্কৃত কৃৎ প্রত্যয় আমরা যাচ্ছি প্রথমেই। সংস্কৃত কৃৎ প্রত্যয়। সংস্কৃত কৃৎ প্রত্যয় গুলো গত ক্লাসে যা পড়িয়েছিলাম খাতা থাকলেই হবে, অথবা আপনি একবার যদি পড়ে থাকেন আরেকবার শুধুমাত্র দেখবেন তাহলেই হয়ে যাবে। সংস্কৃত কৃৎ এক, যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে অনের পরিবর্তে আমরা কি লিখবো? অনট প্রত্যয় লিখবো। দুই, ত যদি কোনো শব্দের শেষে থাকে তো এর পরিবর্তে কয়তই প্রত্যয় লিখবো। তিন, তয় রসই কাত্তি থাকলে কয়তই রসই কাত্তি। তব্য বা অনিয় থাকলে, আপনাদের কারো একজনের সাউন্ড পাচ্ছে, এটা একটু ইয়া করে দেন, অফ করে দেন। তব্য অথবা অনিয় থাকলে, তব্য অথবা অনিয় থাকলে কোনো পরিবর্তন হয় না। তব্য অথবা অনিয় থাকলে কোনো পরিবর্তন হয় না। তয়কার তা অথবা ধয়কার ধা থাকলে কি হবে? ঋচ্ছ হবে। কলম দাও তোমার, অক থাকলে কি হবে? নখ হবে। কলম দাও। দীর্ঘই থাকলে কি হবে? নিন হবে। দীর্ঘই থাকলে নিন, অন্তঃস্থ অ থাকলে অল। এটা একটা স্ক্রিনশট রেখে দিবেন। অন্তঃস্থ অ থাকলে কি হবে? কলম। অল হবে। কি জানি শব্দ হইতেছে। আনমিউট করা কার? তার একটা শব্দ পাচ্ছি। এটা হ্যাঁ, কারো একজনের এটা হচ্ছে আনমিউট করা। ওকে,
এখন আসুন, একটা আমরা কি বলছি, যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে কি হবে? অনর্থ হবে। তাহলে দেখুন আমি কয়েকটা শব্দ লিখি। স্যার ওই নিচে দীর্ঘ এর নিচে যে শব্দটা নিনের নিচে কি অল নাকি হ্যাঁ হ্যাঁ অন? হ্যাঁ হ্যাঁ, অন্তস্ন অ থাকলে কি হবে? অল হবে। অন্তস্ন অ থাকলে অল হবে, অল, অল, অল অল। হ্যাঁ, অল yes. হুম। দেখুন, শ্রবণ অন, দর্শন অন, শ্রবণ অন, দর্শন অন। অন থাকলে কি প্রত্যয় হবে? অনট। অন থাকলে কি হবে? অনট। বলুন, অন থাকলে কি অনট হবে? অনট অনট প্রত্যয় হবে। তাহলে শ্রবণের মূল ধাতু কি? শ্রু। এটা মুখস্থ করবেন। শ্রবণের মূল ধাতু কি? শ্রু। শ্রো দর্শনের মূল শ্রো ধাতু হচ্ছে দৃশ। ইয়েস, দর্শনের মূল ধাতু দৃশ। সবসময় ক্রিয়া প্রকৃতির আগে অবশ্যই ধাতু চিহ্ন দিতে হবে। ক্রিয়া প্রকৃতির আগে সবসময় কি চিহ্ন দিবেন? ধাতু চিহ্ন দিবেন। তাহলে 1 নম্বর নিয়ম শেষ। যদি কোনো শব্দের শেষে অন থাকে তাহলে অনট প্রত্যয় হবে। 2, যদি কোনো শব্দের শেষে ত থাকে, জ্ঞাত, খ্যাত, দুটো শব্দের শেষে যদি কি থাকে? ত থাকে। ত থাকলে কি প্রত্যয় হবে? কয়তয় প্রত্যয় হবে। ত থাকলে শব্দের শেষে কি প্রত্যয় হবে? কয়তয়। তাহলে দেখুন, এই যে তো আছে, তো আছে, শুধু তো এর কারণে কি দিলাম? কয়তয়, কয়তয়। তাহলে জ্ঞাতের মূল ধাতু কি? জ্ঞাতের মূল ধাতু হচ্ছে জ্ঞা। জ্ঞা শব্দের অর্থ হচ্ছে জানা। খ্যাতের মূল ধাতু হচ্ছে খ্যা। বুডওয়েট সেম লেখা আছে। খ্যা মানে হচ্ছে খ্যাতি লাভ করা, বিখ্যাত হওয়া। তাহলে 1 নম্বরে লিখলাম কি? অন থাকলে কি হলো? অনট। 2, ত থাকলে কি হবে? কয়তয়। 3, তয় রসিকার। তি থাকলে কি হবে? কয়তয় রসিকার। 3 নম্বরে কি আছে? কয়তয় রসিকার। তয় রসিকার তি থাকলে কি হবে? কয়তয় রসিকার হবে। যেমন গতি, মতি, দুইটা শব্দ শেষে কি আছে দেখুন তো? তি, তি। তি থাকলে কি হবে? কয়তয় রসিকার। এখানেও কয়তয় রসিকার। গতি এর মূল ধাতু হচ্ছে গম। গতি এর মূল ধাতু কি? গম। মতি এর মূল ধাতু হচ্ছে মন। এখন আসুন, মন এগুলো কি নামপদ? গম এবং মন এগুলো কি নামপদ না ক্রিয়াপদ? অবশ্যই ক্রিয়া। গতি মানে যাওয়ার কাজ, এটাকে বলে গতি। আর মন, মন কেন? মন তো আমরা জানি নামপদ হওয়ার কথা, কিন্তু বাস্তবে মন নামপদ না। এখন দেখুন, আমি চোখটা বন্ধ করলাম, আমি ভাবলাম গতকাল রাত কোথায় ঘুমিয়েছি? আমার বিছানায়। আমার চোখের মধ্যে মনে পড়ে গেছে। আচ্ছা, তার মানে কি মন কখনো এক জায়গায় স্থির থাকে না? এই যে আপনারা পড়তে বসেন, হ্যাঁ, দেখবেন হচ্ছে পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, হঠাৎ করে মনোযোগ নাই। মন কই গেছে? রাস্তায় ঘুরে। মন কই গেছে? অমুকের বাড়িতে, তমুকের বাড়িতে, অমুকের দিকে, তমুকের দিকে। হ্যাঁ, দেখবেন হঠাৎ করে মন নাই। মনোযোগটাই বেশি স্যার। আচ্ছা, এই তো, মানে পড়ালেখায় থাকবে না, সে বাইরে দুনিয়া সব জায়গায় ঘুরবে। তার কাজই হচ্ছে এটা। হ্যাঁ এরকমই। আচ্ছা, এটা এই জন্য আপনার কাজ হচ্ছে, এই জন্য মনটাকে কি বলে হয়? বুঝতে পারছি। মনোনিবেশ করতে পড়াতে। হ্যাঁ, শিপ্রা রানী, বুঝতে পারছেন না কোনটা? শব্দটা লিখে দিবেন, আমি বুঝবো না না হলে। আচ্ছা, এখন আসুন, মতি এবং গতি এই দুইটা শব্দের মধ্যে দেখলাম, যদি শব্দের শেষে তি থাকে তাহলে কি হবে? কয়তয় রসিকার। আর মতি, গতির শেষে তি আছে, মতির শেষে তি আছে, তি থাকলে কি হবে? কয়তয় রসিকার। তাহলে গতির মূল ধাতু হচ্ছে গম, মতি এর মূল ধাতু হচ্ছে মন। মন বলছিলাম ত থাকলে কি হবে? কয়তয়। আচ্ছা, এরপরে শুন, তব্য বা অনীয় থাকলে কি হয়? কোনো পরিবর্তন হয় না। যদি কোনো শব্দের শেষে দেখেন তব্য অথবা অনীয় আছে তাহলে কি হয় না? কোনো পরিবর্তন পরিবর্তন হয় না। হয় না। কোনো পরিবর্তনই হয় না। তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে একটু দেখবো। শ্রবণীয়, দর্শনীয়, দুইটা শেষে কি আছে? অনীয়। অনীয় থাকলে অনিয় কোনো পরিবর্তন নাই, যা আছে তাই হবে। অনীয়, দর্শনীয়, অনীয়। যদি কোনো শব্দের শেষে তব্য বা অনীয় থাকে কোনো পরিবর্তন হয় না। দাতব্য শব্দের শেষে কি আছে? তব্য। তব্য মানে কি? তব্যের পরিবর্তে তব্যই হবে। কর্তব্য শব্দের শেষে কি আছে? তব্য আছে। তাহলে কর্তব্য, তব্য যদি থাকে তব্যের পরিবর্তে কি হবে? তব্যই হবে। তাহলে দেখুন, শ্রবণীয়, অনীয়। শ্রবণীয়র মূল ধাতু হচ্ছে শ্রু। একটু আগে বলছিলাম শ্রবণের মূল ধাতু কি? শ্রু। তাহলে শ্রবণীয় এর মূল ধাতু কি হবে? শ্রু। এটা একটু মাথায় রাখবেন, মূল ধাতু গুলো সহজ। শ্রবণের মূল ধাতু শ্রু, অন থাকলে অনট লিখবো, আর শ্রবণের মূল ধাতু শ্রু। অনীয় থাকলে অনীয় লিখবো, আর হচ্ছে শ্রবণের মূল ধাতু শ্রু। অন থাকুক আর অনীয় থাকুক, মূল ধাতু একটাই, মূল ধাতুর কোনো পরিবর্তন নাই। এখন ধরেন এই যে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে আসছি, একটু বার একটা শার্ট গায়ে দিয়ে আসলাম। যখন আমি মাঠে কাজ করি তখন আমি গেঞ্জি গায়ে দিয়ে কাজ করি, যখন গোসল করি তখন খালি গায়ে গোসল করি। মানুষ একটাই, এক এক জায়গায় এক এক ধরনের, আমার বেসিকটা এক এক ধরনের। আচ্ছা, এই যে বিষয়টাই আসলাম, এটা হচ্ছে এরকম যে যদি শব্দের শেষে অনীয় থাকে অনীয় রাখবো। আচ্ছা, যদি অন থাকে তাহলে অনট রাখবো। তাহলে দর্শনীয় এর মূল ধাতু কি? দৃশ। এই যে একটু আগে যেটা বললেন, দৃশ মানে হচ্ছে দেখা, শ্রো মানে শোনা। দাতব্যের মূল ধাতু দা। দা মানে কি? দা দিয়ে কি কাজ করেন? এটা কেন ক্রিয়া হবে? না, দায়ের কাজ কি? দা দিয়ে কি কাজ করা হয়? দা দিয়ে তো অনেক কাজ করা যায়। কি? তরকারি কুটা, তারপরে হচ্ছে আহ
কমেন্টে তাহলে লিখে দিন সঠিক উত্তর যারা পারেন। দা দিয়া তরকারি গোটার দা হলে এটা তো নাম পদ, তখন তো বিপদ, এটা তো নাউন হয়ে যাবে, এটা কিন্তু এখন তো নাউন না। দাতব্য চিকিৎসা, চিকিৎসা না, মাহাদিন না, চিকিৎসা না, দা মানে দান করা, দাতব্য মানে যেটা দান করা হয়েছে, দাতব্য চিকিৎসালয়। হ্যাঁ, দাতব্য চিকিৎসালয় বলতে একটা শব্দ আছে, দাতব্য শব্দের দা অর্থ কি? দান করা। দাতা মানে কি? যে দান করে। হ্যাঁ, উল্টা পাল্টা করবেন না। ইয়েস শিউলি, দাতা, দাতা মানে যে দান করে। দা মানে দান করা, বলুন দা মানে কি? দান দান করা। করা, দা মানে কি? দান করা। দান আর করা। দাতব্য মানে যেটা দান করা হয়ে গেছে সেটাতে বলে দাতব্য। কারণ আপনার দরকার যদি কোনো শব্দ শেষে তব্য থাকে তাহলে তো তব্য বা অনীয় থাকলে কোনো পরিবর্তন করবেন না, যা আছে তাই দিবেন। কিন্তু একটা কাজ করতে হবে আপনাকে, কি কাজ করবেন? যে মূল ধাতুটা বসাইতে হবে। দা, দাতা বা দাতব্যের মূল ধাতু হচ্ছে দা, কর্তব্যের মূল ধাতু হচ্ছে ক্রি। কি? আচ্ছা, এরপরে যাব। এরপরে কি আছে? তা অথবা দা যদি কোনো শব্দ শেষে থাকে তাহলে কি হবে? ত্রিচ। এই যে লিখলাম মাতা, দাতা শব্দের শেষে কি আছে? তা। যোদ্ধা, লাস্টে কি আছে? ধা। তা অথবা ধা ধান। যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে তার পরিবর্তে কি হবে? ত্রিচ। তা অথবা দা থাকলে তার পরিবর্তে কি হবে? ত্রিচ হবে। তা অথবা দা থাকলে ত্রিচ। তাহলে মাতার মূল ধাতু কি? মা। দাতার মূল ধাতু দা। যুদ্ধার মূল ধাতু যুদ্ধ। যুদ্ধ অর্থ লড়াই করা, দা মানে দান করা। তাহলে মায়ের কাজ কি? মা কি কাজ করে? কমেন্টে লিখুন। অরক্ষণীয়, মাথায় রাখতে হবে, অরক্ষণীয়। এটা তৎসম, সরি, এটা প্রকৃতি জাত না। আগে দেখতে হবে একটা শব্দকে যে বিচ্ছেদ করবেন এটা কি প্রকৃতি প্রত্যয় জাত কিনা, এটাকে দেখতে হবে। গত ক্লাসে বলেছিলাম, হ্যাঁ, কে? মুক্তি শেখ। মুক্তি বলুন। স্যার, হ্যাঁ বলুন। মায়ের কাজ জন্ম দেয়া স্যার। গুড। আচ্ছা, এইটাই গত ক্লাসে, তার মানে এখনো মনে আছে। তার মানে আজকে যে ক্লাস করতেছেন একটু বেশি মজা পাবেন গত ক্লাসের তুলনায়। মায়ের কাজ হচ্ছে শুধু জন্ম দেয়। একটা কাজের জন্য পৃথিবীতে সে মা, অন্য কোনো কাজের জন্য সে মা না। শুধু একটা কাজের জন্য সে মা, অন্য কোনো কাজের জন্য মা না। আর বাকি হ্যাঁ। দুনিয়ার যত কাজ করে সব বোনাস এমনি। মায়ের ছাড়া আমরা কেউ না কেউ কাজ করতে পারবে, ওইটা মায়ের সাথে সম্পৃক্ত না। এখন ধরুন আমার বোনের, আমার বাসায় আজকে আমার মা নেই, কিন্তু আমার ওয়াইফ আছে, সে তো মায়ের অবর্তমানে যত কাজ করা দরকার সব করতেছে। আচ্ছা, আমার বোন আসলো, এসে আমার বাসায় সব 7 দিন 3 দিন 2 দিন থেকে গেলো, সব কাজ করে দিল। হ্যাঁ, আমার কাজের বউ আছে, সে সব কাজ করে দিবে, তাই বলে মায়ের আসনে বসানো যাবে না। অথবা জি। যদি মেয়ে কাউকে জন্ম দিতে না পারে, সন্তান জন্ম দিতে না পারে, তাকে আমরা মা বলতে পারবো না। গত ক্লাসে বিস্তারিত বলছি, আর আজকে ওদিকে যাব না। তাহলে মূল বিষয়টা কি? তা অথবা ধা থাকলে কি হবে? ত্রিচ। তাহলে এরপরে আসুন, কারক অক, কারক অক, নায়ক অক। যদি কোনো শব্দের শেষে অক থাকে তাহলে অকের পরিবর্তে কি লিখবো? নক। অকের পরিবর্তে কি লিখবো? নক। কারকের মূল ধাতু হচ্ছে ক্রি, নায়কের মূল ধাতু হচ্ছে কি? নি। কারকের মূল ধাতু ক্রি, আর নায়কের মূল ধাতু কি? নি। নি যোগ নক, ক্রি যোগ অক। নি যোগ নক, ক্রি যোগ অক। শেষ। এরপরে আসুন, যদি কোনো শব্দের মধ্যে শব্দের শেষে দীর্ঘ ইকার থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি বসাবো? পাই। লাস্টে কি আছে? দীর্ঘ ইকার। শ্রমী, লাস্টে কি আছে? দীর্ঘ ইকার। ই থাকলে কি বসাবো? নিন। বসালাম নিন। পায়ের মূল ধাতু কি? পা। পা দিয়া কি কাজ করেন বলুন? শ্রমী। শ্রম মানে হচ্ছে পরিশ্রম করা। কমেন্টে লিখুন, পায়ের কাজ কি? পা দিয়ে কি কি কাজ করেন? কি কাজ করেন? কেন সে পা? মায়ের কাজ চলা। চলা। নো, নো। কি কাজ করছে? পাই, পায়ের কাজ হচ্ছে পান করা। পান, পায়ের হ্যাঁ, গত তার ক্লাসে কারকের, কারকের পরে কি ছিল জানি? কা যোগ নায়ক, নি যোগ নক, কারক, ক্রি যোগ অক। আমরা বলি না পান করা? ইয়েস, মানুষ স্তন্যপায়ী প্রাণী, মায়ের দুধ পান করে, যে পান করে তাকে পায়ী বলে। এখন ধরেন একজন ধূমপান করে, তার মানে কি? সে যে ধোঁয়া পান করে তাকে বলে কি? ধূমপায়ী। কারণ মায়ের দুধ পান করে স্তন্যপায়ী। সে ধরেন অন্য কিছু পান করে, তাকে কি বলে? পায়ী। তাহলে পায়ী শব্দের অর্থ কি? পায়ীর মূল ধাতু কি? পা। পা অর্থ কি? পান করা। বলুন, পা অর্থ কি? পান করা। ইয়েস। তাহলে আমি লিখলাম জয়, লাস্টে আছে অন্তঃস্ন অ। ভয়, লাস্টে আছে অন্তঃস্ন অ। অন্তঃস্ন অ থাকলে কি প্রত্যয় হবে? অল প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে অন্তঃস্ন অ থাকে তাহলে কি হবে? অল প্রত্যয় হবে। জয়ের মূল ধাতু জি, ভয়ের মূল ধাতু হচ্ছে ভি। জয়ের মূল ধাতু হচ্ছে জি, আর ভয়ের মূল ধাতু কি? ভি। ভি জি। যুগ অল, জি যুগ অল। শেষ। তাহলে বলুন তো, সংস্কৃত কি উৎপত্তি অনেক কঠিন? না স্যার। এখন কি মনে পড়তেছে কিনা? বাকি সবাই কমেন্ট করুন যে গত ক্লাসে একবার পড়েছেন, যারা যারা পড়েছিলেন।
আর যারা পড়েন নাই ওনারা তো দেখলেন, যারা পড়েছেন আগে আর একটু বলবেন, কমেন্ট করবেন যে এখন কি আগের ক্লাসটা মনে পড়তেছে কিনা, বা একটু জি সহজ স্যার, মনে পড়ছে, পুরাটা মনে পড়ছে স্যার, করছি স্যার ক্লাস। আচ্ছা এই তবে তো আপনার না স্যার, আগের স্যারের ক্লাস করা হয়েছে। আগের স্যারের আপনি হ্যাঁ জি স্যার, আমিনুল স্যার করাইছিল স্যার। আচ্ছা আচ্ছা, আমিনুল স্যার তো অনেক সিনিয়র স্যার, উনি কেমন পড়াইছিল? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই পড়াইছিল, আপনার চারে ভালো স্যার, সমস্যা নেই, করেন। না আমি এটা এটা বলছি না, আমার কথা হচ্ছে আমিনুল স্যার উনি আমাদের সিনিয়র, উনি আমাদের প্রায় অর্ধ যুগের সিনিয়র, প্রায় 6-7 বছরের সিনিয়র উনি। হ্যাঁ, প্রথমটা একটু আবার বুঝান। আচ্ছা প্রথমটা বলতে এখানে কোনটা এনামুল, আপনি একটু বলুন প্রথমটা বলতে কোনটা, এখানে পাই, পাই দেখুন শব্দের শেষে কি আছে, দীর্ঘ ইকার আছে, আবার লিখতেছি পয়াকার স্যার পা অন্তস্ন অয় দীর্ঘ ইকার, তাহলে লাস্টে স্যার দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকারের কারণে কি হবে নিন, পাইকার পান্তস্ন পাই, পায়ের মূল ধাতু হচ্ছে পা, পা মানে পান করা, পাই শব্দের শেষে কি আছে, দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার থাকলে দীর্ঘ ইকারকে উঠিয়ে দিয়ে কি করতে হবে, এখন মনে হচ্ছে ওকে, দীর্ঘ ইকারকে উঠিয়ে দিয়ে কি করবেন, নিন বসাবেন, আর পায়ের মূল ধাতু হচ্ছে কি পা। প্রশ্নে ধরেন কিভাবে একটা একটা নমুনা দেখান, প্রশ্ন ধরেন কিভাবে থাকবে আপনার ওইটা। পরীক্ষা আসবে নিচের কোনটি সংস্কৃতকৃত প্রত্যয়, পাই, দুর্না, বাড়িওয়ালা, অথবা হচ্ছে আপনার কি আছে কারিগর, তাহলে লিখবেন পাই। এক 2 নম্বর বলে পাই শব্দের প্রকৃত প্রত্যয় কি, পা যোগ ইন, পা যোগ নিন, পা যোগ বিন, পা যোগ অনট, এই টাইপের যে কোনো একটা দিবে, পা যোগ অনট এই টাইপের যে কোনো একটা দিবে। জহিরুল নাকি জাবেরুল, বলুন কি বলতে চান? আপনার প্রথম ক্লাস কোথা থেকে, ওয়ালাইকুম সালাম, কোথা থেকে ক্লাস করছেন আপনি? আপনি আগে এই শব্দটা বলবেন সবাই, বলুন। স্যার গাজীপুর থেকে স্যার। হ্যাঁ 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 বলুন। স্যার আমাদের স্যার মূলত স্যার যে প্রবলেমটা স্যার এই এই আমাদের একটা করে স্যার রুলস পড়ানোর পরে স্যার হ্যাঁ যদি ওই কোশ্চেন গুলো স্যার আমাদের সলভ করে দিতেন, কারণ স্যার আমাদের এই ইংলিশে স্যার এইরকম ভাবে সলভ করে দিতে পারতাম। এখন স্যার অন্য যে সাবজেক্ট গুলো আছে স্যার জাস্ট টপিক বাই টপিক পড়া যায়, কিন্তু কোশ্চেন গুলো স্যার আগের কোশ্চেনের সাথে কিরকম এই রিলেটেড এটা স্যার না দেওয়ার কারণে আমরা স্যার বাসায় যখন করতে যাই স্যার আমাদের স্যার একটা 10টা কোশ্চেন মিলাইতে গেলে অ্যান্সার মিলাইতে গেলে স্যার আমাদের ঘন্টা খানিকের উপরে চলে যায় স্যার। একটা কোশ্চেনের উত্তর বেরোতে গেলে ঘন্টাখানেক লেগে যায়। না স্যার মানে 10টা কোশ্চেন দেখা যায় যে স্যার আমরা টপিকস বাই টপিকস পড়ে গেছি, রুলস হ্যাঁ লিখে দিয়েছে 5টা স্যার, কিন্তু স্যার বা 10টা রুলস লিখে দিয়েছে স্যার, হ্যাঁ দেখা যায় যে ওই রিলেটেড কিন্তু স্যার 10টার বাইরেও আরো দেখা যায় 50টা স্যার রুলস এর ওইখানে কোশ্চেন রিলেটেড, তখন তো স্যার আমরা মিলাতে পারি না স্যার, আমরা যে 10টা পড়ছি শুধু এইটাই আমাদের মিলে, বাকিগুলো আবার স্যার অন্যান্য বই গাইটা 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 করতে হয় স্যার। এই এটা জন্য কি সব টপিকস এর ক্ষেত্রে নাকি শুধু প্রত্যয়ের কথা বলছেন? প্রত্যেকের কথা না স্যার, বাংলাতেও একই সমস্যা স্যার, ইংলিশেও স্যার সেম সমস্যা এটা স্যার। আচ্ছা, এটার সমাধান হচ্ছে দুইটা। 1 নম্বর সমাধান হচ্ছে এটা এই ইয়াল কি করতে হবে যে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান একটা স্লাইড নিতে হবে। আজকে আমাকে যখন ক্লাসে ঢুকিয়েছে যে স্যার এটা আপনি তো প্রত্যয় এমনি ব্যাকরণ ভালো বুঝেন, স্লাইডটা লাগবে না, আজকে স্লাইডটা করতে পারি নাই। আচ্ছা আমি আর কি করবো, আমি তো 3টায় এসে ক্লাসে ঢুকেছি, একটা দেখলাম স্লাইড নেই, পরের ক্লাসে কারক হবে, ওই কারকের স্লাইড আমার হাতে আছে। এটার কারণে আমি আমি আজকের জন্য সরি। আর আরেকটা হচ্ছে আমরা সলভ ক্লাস নেব, যখন সলভ ক্লাস নেব তখন আমরা বিস্তারিত বলবো, আপনাদের যত প্রবলেম গুলো আছে এগুলো আমরা বিস্তারিত বলবো। তবে আমি দেখি এটা আজকে অফিসে বলবো যেন স্লাইড গুলো দিয়ে দেয়, বুঝতে পারছেন? আর স্যার আমাদের স্যার কোশ্চেনের স্যার ব্যাখ্যাগুলো যাতে একটু স্যার দেয় স্যার, তাহলে স্যার আমাদের পড়তে স্যার সুবিধা হয় স্যার। কোয়েশ্চনের ব্যাখ্যা বলতে কোনগুলো? যেমন স্যার ইংরেজি অথবা বাংলা শুধু স্যার উত্তরটা দেওয়া, কিন্তু স্যার দেখা যায় যে এই উত্তরটা কেন হইলো স্যার এইটা তো স্যার আমরা বুঝতে পারতেছি না, কারণ আমাদের যে 9টা টপিক দিচ্ছে বা 10টা টপিক দিচ্ছে এই রুলস এর বাইরে দেখা যায় যে অন্য প্রশ্ন স্যার, তাহলে সেক্ষেত্রে ওটার উত্তরটা আমি দেখতেছি, কিন্তু কেন স্যার উত্তরটা হইলো স্যার এটার তো স্যার আমি কোনো ব্যাখ্যা পাচ্ছি না স্যার। আচ্ছা, এটার ব্যাখ্যা ওদের গাইডে থাকবে না, এটা স্বাভাবিক, কারণ ওরা তো হচ্ছে জাস্ট কনভেনশনাল একটা প্রতিষ্ঠান। তো যেটার এরকম যদি খুব বেশি প্রয়োজন মনে হয় তাহলে আমাদের ক্লাসগুলোতে কমেন্ট করবেন, অথবা যেদিন সলভ ক্লাস হবে ওই সলভ ক্লাসের মধ্যে আপনার বিস্তারিত জেনে বুঝে নিতে হবে। আমি যদি আসি, আমি অন্য কোনো স্যার আসলে ওই স্যারের কাছে বলে নিবেন যে চারটা কি। আপনি কি লাস্টের দিকে একটা লাইভে একটা ক্লাস ছিল মহা সমারোহ, এই ক্লাসটা করেছেন দেখেছেন গ্রুপে পেজে? স্যার ওই যে সব স্যাররা মিলে নিছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা কি দেখেছেন? জি স্যার। আচ্ছা, ওখানে আপনি একটু খেয়াল করে দেখবেন যে ওইখানে প্রত্যেকটা স্যার একটা প্রশ্নকেই, আমাকেও দিয়েছিল কি একটা প্রশ্ন ভুলে গেছি, ওই 20 মিনিট মনে হয় আলোচনা করেছিলাম, সাহিত্যের কোন একটা প্রশ্ন হবে মধ্যযুগের, 20 মিনিট একটা প্রশ্নে আলোচনা করেছিলাম। হ্যাঁ, তাহলে এই যে এটা মানে হচ্ছে বিস্তারিত আলোচনার সিস্টেমটা এটা। তো আমাদের জব সলিউশনের কিছু ওই যে লাইভ ক্লাস হচ্ছে, আপনি গ্রুপে এই লাইভ ক্লাসগুলো একটু দেখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে যেটা না পারেন সেটা আমি বলবো অফিসে যে আজকে এটা ক্লাসে আমাদের আলোচনা হয়েছে,
যে প্রশ্নগুলো যেন বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়, এটা আমি আজকে অফিসে জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, স্যার বলুন। স্যার স্যার আপনি তো বিটিভি হয়ে গেছেন স্যার, কি নিয়েছে? বিটিভি হয়ে গেছেন, দেখা কেমনে? যায় না স্যার। স্ক্রিনে কিছু আসতেছে না বুঝি নাই, আরেকবার বলুন। স্যার, স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে না, স্যার আপনাকে দেখা আর যাচ্ছে দেখা না, যাচ্ছে না। বিটিভির মতো পর্দা পড়ছে স্যার। স্ক্রিন ও দেখা আচ্ছা আচ্ছা, যাচ্ছে বিটিভির মতো পর্দা পড়ছে। দেখা যাচ্ছে না। জি স্যার। একটু একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আমাদের আইটি অফিসার আমাদের সাথে আছে, সমস্যা নেই। বিটিভির পর্দা উঠে যাবে একটু। প্রবলেমটা কি ক্যামেরাতে? রানা কই? হ্যাঁ, পর্দা পড়েছে, পর্দাটা সমাধান করার চেষ্টা করতেছি। আসছে আসছে, চলে গেল। পর্দা হুম আসছে। ওকে, আচ্ছা। এখন আসুন, এই হচ্ছে আমাদের সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে আমাদের সংস্কৃত কৃত প্রত্যয় শেষ। আমরা এখন যাব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। সংস্কৃত হ্যাঁ, আপনার নাজনীন, আপনার কি প্রশ্ন ছিল বলুন, কোয়েশ্চেন করুন, যত পারেন পারেন করেন, কোয়েশ্চেন করেন, সমস্যা নেই, বলুন। দেখুন এই মেয়েটাকে এক করে কিনা। ইয়ে করে দেন, সবাইকে ইয়ে করে দেন, কথা বলার সুযোগ দিয়ে দেন একেবারে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার আমারও একই প্রশ্ন ছিল স্যার, যখন টপিক যখন বুঝি নাই, আবার বলুন। আপনার কোয়েশ্চেনটা কি ছিল আরেকবার বলুন। নাজনীন, আচ্ছা। আমার কথা শুনতে পাচ্ছেন? আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, সাউন্ড কি কমে গেছে নাকি একদম? ইলা ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে ইমা থাকে তাহলে ইমান হবে। যদি কোনো শব্দের শেষে তয়াকার তা অথবা তয় বফলা থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে তর অথবা তম থাকে তাহলেও কোনো পরিবর্তন হবে না। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই অন্তঃস্ন ইয় থাকে তাহলে নিয় প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে দীর্ঘ ই দন্তন্য ইন থাকে তাহলে নিন প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে বয়কার বা দন্তন্য বান থাকে তাহলে বতুপ প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে ময়কার মা দন্তান্ন মান থাকে তাহলে মতু প্রত্যয় হবে। যদি কোনো শব্দের শেষে বয় দীর্ঘ ইকার বি থাকে তাহলে বিন প্রত্যয় হবে। শেষ। এই কয়টা নিয়ম পড়লেই সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শেষ। এক, ইত ইল ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। দুই, ইমা থাকলে ইমন হবে। তিন, তা বা ত থাকলেও কোনো পরিবর্তন হবে না। চার, তর অথবা তম থাকলেও কোনো পরিবর্তন হবে না। পাঁচ, ইয় থাকলে কি হবে? নিয় হবে। ইমা থাকলে ইমন হবে। সাত, বান থাকলে বতুপ হবে, মান থাকলে মতুপ হবে। একজন একটু জোরে বলবেন, কে বলতে পারবেন একটু বলুন, দেখে দেখে বলবেন কি লিখছেন, বা স্ক্রিনে তাকিয়ে বলুন কি লেখা আছে, খালি সাউন্ড করুন। বলবো, হ্যাঁ হ্যাঁ ইলো ইতো ইষ্ট এগুলো থাকলে কিছু হবে না। হ্যাঁ ইমা থাকলে ইমন, তা তি থাকলে কিছু হবে না, তরতম থাকলে কিছু হবে না, ইয় থাকলে নিন, ইন থাকলে না, ইয় থাকলে নিয়, ইন থাকলে নিন, হ্যাঁ বিন থাকলে বতুক, বান থাকলে বতুক, মান থাকলে মতুক, বি থাকলে বিন। ওকে ওকে ওকে, এখন উদাহরণগুলো একটু বুঝবেন। মনে থাকবে অবশ্যই, জাবেরুল আপনি এত তাড়াতাড়ি হতাশ হন কেন যে মনে থাকবে না কেন? অবশ্যই মনে থাকবে। আপনি একবার বা দুইবার প্র্যাকটিস করেন এমনি মনে থাকবে। হ্যাঁ, এগুলো একবার ক্লাস হয়েছে, আজকে জাস্ট রিভিউ একটা ক্লাস হচ্ছে, দুইটা বেচ একসাথে তো এই জন্য রিভিউ হয়ে যাচ্ছে। আপনার কাছে হচ্ছে রিভিশনে দেখুন কতটুকু মনে আছে।
আমি লিখলাম কুসুমিত, 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 ইত, কুসুমিত, ইত, লাস্টে কি আছে? ইত আছে, বাদ দিয়ে দিলাম। পঙ্কিল, ইলো, পঙ্কিল, ইলো, শব্দের শেষে কি আছে? ইলো, ইলো থাকলে কি হবে? ইলোই হবে। লঘিষ্ঠ, ইষ্ঠ, লঘিষ্ঠ, ইষ্ঠ, ইত, ইলো, ইষ্ঠ, ইষ্ঠ থাকলে কোনো পরিবর্তন হবে না। এরপরে আসুন, গরিষ্ঠ, ইষ্ঠ, গরিষ্ঠ, ইষ্ঠ, যদি কোনো শব্দের শেষে ইষ্ঠ থাকে তাহলেও কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখুন, কুসুমিত থেকে ইতো চলে গেছে, মূল ধাতু এখন কি আছে? কুসুম। কুসুম। কুসুমিত থেকে ইতো চলে গেলে মূল শব্দ কি থাকে? কুসুম। পঙ্কিল থেকে ইলো চলে গেলে মূল ধাতু কি থাকে? পঙ্ক। লঘিষ্ঠ থেকে ইষ্ট চলে গেলে মূল ধাতু কি থাকে? লঘু। গরিষ্ঠ থেকে ইষ্ট চলে গেলে মূল ধাতু কি থাকে? গুরু। কিন্তু এগুলোর আগে কি এতক্ষণের মতো ধাতু চিহ্ন দিতে পারবো? নো, ধাতু চিহ্ন দিতে পারবো না। কেন দিতে পারবো না? এগুলো তদ্ধিত প্রত্যয়, এগুলো নামপদের মূল। আর ধাতু চিহ্ন দেওয়া যায় কোথায়? নামপদের না, ক্রিয়াপদের মূলের মধ্যে। ইয়েস, ক্রিয়াপদের মূলের মধ্যে সবসময় কি চিহ্ন দেওয়া যায়? ধাতু চিহ্ন দেওয়া যায় ক্রিয়াপদের মূলের মধ্যে, কিন্তু নামপদের মধ্যে, মূলের মধ্যে ধাতু চিহ্ন দেওয়া যায় না। তাহলে এক নম্বরে বলছিলাম ইত, ইল, ইষ্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। তাহলে যা আছে তাই বোর্ডে লিখে দিছি। 2, শব্দের শেষে যদি ইমা থাকে, ইমন প্রত্যয় হবে। দেখুন, নীলিমা, ইমা আছে। মহিমা, কি আছে? ইমা আছে। ইমা থাকলে কি হবে? ইমন। ইমা থাকলে কি হবে? ইমন। নীলিমার মূল ধাতু কি? নীল। মহিমার মূল ধাতু কি? মহৎ। তাহলে দেখুন, নীলিমার মূল ধাতু হচ্ছে কি? নীল, আর মহিমার মূল ধাতু হচ্ছে কি? মহৎ। তাহলে যদি কোনো শব্দের শেষে ইমা থাকে তাহলে ইমার পরিবর্তে কি হবে? ইমন হবে। যদি কোনো শব্দের শেষে ইমা থাকে তাহলে কি হবে? ইমার পরিবর্তে ইমন হবে। শেষ। এখন মূল ধাতুটা বসাই দিবেন, মূল ধাতুটা কি আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যাব তা তো, শত্রুতা, বন্ধুত্ব, কোনো পরিবর্তন নাই। শত্রু যোগ তা, কি বলছে? তা তো থাকলে তো কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই লিখবেন। বন্ধুত্ব, ত থাকলে কোনো পরিবর্তন হয় না, বন্ধু যুক্ত, বন্ধুত্ব। তাহলে লিখলাম দীর্ঘতর, দীর্ঘতম। তরতম থাকলেও কি হয় না? কোনো পরিবর্তন হয় না। দীর্ঘতর, দীর্ঘতম। তরতম থাকলে কোনো পরিবর্তন হয় না, মাঝখানে কি একটা প্লাস চিহ্ন দিবেন। দীর্ঘযুক্তর, দীর্ঘযুক্তম। শেষ। তরতম থাকলে কি হয় না? কোনো পরিবর্তন হয় না। তাহলে এরপরে যাবো হচ্ছে জলীয়। ইয় থাকলে কি হয়? নিয় হয়। জলীয়, বায়বীয়, লাস্টে আছে কি? দীর্ঘ ই অন্তঃস্ন ইয়। ইয় যেহেতু আছে, ইয়র পরিবর্তে কি হবে? নিয় হবে। ইয়র পরিবর্তে কি হবে? নিয় হবে। তাহলে জলীয়র মূল ধাতু হচ্ছে জল, বায়বীয়র মূল ধাতু হচ্ছে বায়ু। জলীয়র মূল ধাতু হচ্ছে জল, বায়বীয়র মূল ধাতু কি? বায়ু। তাহলে মূল বিষয়টা হচ্ছে, যদি কোনো শব্দের শেষে ইত, ইল, ইষ্ট থাকে পরিবর্তন হয় না। ইমা থাকলে ইমন হবে। তা বা ত থাকলে কোনো পরিবর্তন হয় না। তর বা তম থাকলেও কোনো পরিবর্তন হয় না। ইয় থাকলে কি হবে? নিয় হবে। ইয় থাকলে কি হবে? নিয় হবে। তাহলে এরপরে যাবেন, ইন থাকলে কি হবে? লিখলাম কুলিন বা নবীন। নবীন মানে কি? নতুন। ইন থাকলে কি হবে? নিন, দন্ত নয় দীর্ঘ ইকার, দন্ত ন, নিন। তাহলে কুলিনের মূল ধাতু কি? কুল। কুল যোগ নিন, নব যোগ নিন, নব যোগ নিন। তাহলে কোন শব্দের শেষে ইত, ইন থাকলে কি হবে? নিন। ইয় থাকলে কি হবে? নিয়। ইয় থাকলে কি হবে? নিয় হবে। এরপরে যাবেন, এরপরে কি আছে? বয়কার বা দন্ত ন, বান থাকলে কি হবে? বতুব। মান থাকলে কি হবে? মতুব। বি থাকলে কি হবে? বিন। তন্নি, কি বলতে চাচ্ছেন একটু বলুন। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? না, এখন বোঝা যাচ্ছে। ওকে, তাহলে মনে হচ্ছে ওই যে ক্যামেরায় কিছু একটাই আসছিল। তাহলে আমরা স্যার ওই জলীয়, জলীয়র নিচে ওইটা বোঝা যাচ্ছে না। বায়বীয়, বায়বীয়, জলীয় নিচে হচ্ছে বায়বীয়। যদি কোনো শব্দের শেষে ইয় থাকে, দীর্ঘ ই অন্তঃস্ন ইয় থাকে, তাহলে কি হবে? নিয়। হ্যাঁ, দন্ত নয় দীর্ঘ নিয়, পরিষ্কার বোঝা যাচ্ছে না স্যার, একটু পরিষ্কার বোঝা যাচ্ছে না। ওকে, আবার আবার ক্লিয়ার করছি। একদম ঝাপসা ঝাপসা স্যার। আপনার নেটে সমস্যা হয়তো, আমাদের তো বোঝা যাচ্ছে। বাকিদের বোঝা যাচ্ছে? আমার বোঝা যাচ্ছে স্যার। ওকে, তাহলে একজনের হলে মনে হয় সমস্যা। আপনি একটু লিভ নিয়ে আবার ঢুকবেন। বায়বীয়, দীর্ঘ ই অন্তঃস্ন ইয় আছে। ইয় থাকলে কি হবে? নিয় হবে। বায়বীয়ের মূল ধাতু হচ্ছে বায়ু। শেষ। বায়বীয়ের মূল ধাতু কি? বায়ু। বয়কার বা অন্তঃস্ন ও বায়ু। বায়ু যোগ ইয় থাকলে কি হবে? নিয়। বায়ু যোগ নিয় সমান সমান বায়বীয়। কুল যোগ ইন সমান সমান কুলিন। নব যোগ নিন সমান সমান কি হবে? নবীন।
এ হচ্ছে মূল বিষয়। তাহলে এখন আসুন, বুদ্ধিমান, বুদ্ধি যোগ মান থাকলে কি হবে? মতুপ। বেশ। গুণবান, গুণ যোগ বতুপ, গুণবান গুণ যোগ বতুপ। মেয়েরা একজনে বলুন, আপনাকে উদ্দেশ্য করে আমি বললাম যে আপনি তো খুবই গুণবান, তাহলে এটা কি সঠিক না ভুল? স্যার সঠিক না ভুল? গুণবতী হবে স্যার, গুণবতী। গুণবতী, তার মানে আপনারা যদি বলি আপনি তো খুবই গুণবান, তার মানে বুঝতে হবে কি ভুল, যে এটা ভুল আপনার স্যার। কোনো গুণ নাই, আপনি বেগুন, গুণহীন। হ্যাঁ, বেগুন। আচ্ছা, বুদ্ধিমান। অগুণ, বেগুন, আগুন না, বুদ্ধিমান মানে অগুণ স্যার নয় গুণ। বেগুন না, মতি বললেই হবে স্যার, আচ্ছা, ওই তো বুদ্ধিমতী। একটাই। এখন আপনারা যদি বলি আপনি তো খুবই রূপবান, তাহলে কেমন হবে? রূপবতী হবে স্যার, বান কি ইয়েস, করে হবে? বানের কারণে কি হবে? বতী। মানের মতি। কারণে কি হবে? বুদ্ধিমান। আমি বললাম মেয়েটি খুবই বুদ্ধিমান, তাহলে কি হবে? মতি, মতি স্যার। এটা অবজ্ঞা করা অর্থে। এখন যদি বলি মেয়েটি খুবই বুদ্ধিমান, তার মানে তার মধ্যে কোনো বুদ্ধি নাই, নির্বুধ, বোকা, স্টুপিড। শেষ। এখন আসুন, এরপরে যাবেন। এরপরে হচ্ছে বান থাকলে বতুপ, মান থাকলে মতুপ। যেমন একটা মেয়ে প্রেগনেন্ট হলে আমরা তাকে কি বলি? গর্ভবান নাকি গর্ভবতী? গর্ভবতী স্যার। গর্ভবতী। এই যে শ্রীবাচক, মায়াবতী, রূপবতী, গর্ভবতী। শেষ। আর মানের স্যার শ্রীবাচক হচ্ছে মতি। আর প্রকৃত পক্ষে মতুপই হবে। ম থাকলে মতুপ, ব থাকলে বতুপ। শব্দের শেষে ম থাকলে হবে মতুপ, আর শব্দের শেষে ব থাকলে কি হবে? বতুপ হবে। শেষ। এরপরে যাবেন, এরপরে কি আছে? বি, মেয়েটি খুবই মায়াবী, সঠিক না ভুল? মায়াবী, ঠিক আছে। ঠিক আছে স্যার। এই, মায়াবী সঠিক, মেধাবী সঠিক। মায়াবিনী। ইয়েস, মায়াবিনী, মেধাবিনী। যদি বলি আপনি তো খুব মেধাবিনী। মেধাবী, তার মানে হচ্ছে কি আপনার কোনো মেধা নাই, নাই। আপনি আর একটা নি অমেধাবী। যোগ করতে হবে, তাইলে মেধাবী হবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে হবে হবে। একটা মেধাবী নি যোগ করতে হবে। মেধাবিনী, মায়াবিনী, যশস্বিনী। যশস্বী শব্দের তো খ্যাতিবান, খ্যাতি আছে যার, কিন্তু যশস্বিনী মানে একটা মেয়েকেও যাবে। আর হচ্ছে মেধাবী বলতে একটা ছেলেকেও বোঝাবে। মেধাবিনী মানে মেয়ে, মায়াবী মায়াবিনী। এই হচ্ছে এ পর্যন্ত। এ পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে যে আমি বুঝি না? আপনার বোর্ড বই 14 থেকে 18 নম্বর নিয়মটা দেখুন। আপনার বোর্ড বইয়ের 14 থেকে 18 নম্বর নিয়ম। জি স্যার। 1, স্ন প্রত্যয়। 2, স্নয় জফলা প্রত্যয়। 3, স্নয় রসিকার প্রত্যয়। 4, স্নিক প্রত্যয়। 5, স্নেয় প্রত্যয়। এটার মানেটা কি বোর্ড বইয়ে লেখা আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো শব্দের শেষে এয় থাকে তাহলে কি হবে? স্নেহ হবে। যদি কোনো শব্দের শেষে রসিক ইক থাকে তাহলে স্নিক হবে। যদি কোনো শব্দের শেষে রসিকার থাকে তাহলে কি হবে? স্নয় রসি। যদি কোনো শব্দের শেষে অন্তস্থ জ অথবা জ ফলা থাকে তাহলে তার নাম হচ্ছে স্নয় ফলা। যদি কোনো শব্দের শেষে অ অথবা ব থাকে তাহলে কি হবে? স্ন। এটা লেখা শেষ হলে বোঝার আগে একটা স্ক্রিনশট নেবেন, আগে একটু বোঝার চেষ্টা করুন। তাহলে যেমন আমি লিখলাম মানব, শৈশব। দুইটা শব্দের শেষে কি আছে দেখুন তো? ব আছে। ব থাকলে বয়ের পরিবর্তে কি হবে? স্ন। ব আছে, বয়ের পরিবর্তে কি হবে? স্ন হবে। তাহলে মানবের মূল ধাতু হচ্ছে মনু। মানবের মূল ধাতু কি? মনু। শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু। শেষ। শৈশবের মূল ধাতু হচ্ছে শিশু, মানবের মূল ধাতু মনু। যদি শব্দের শেষে ব থাকে, বয়ের পরিবর্তে কি হবে? স্ন। 2 নম্বরটা দেখুন, পার্বত্য। একটা শব্দ লিখলাম পার্বত্য, লাস্টে কি আছে? জফলা। জফলার কারণে কি হবে? স্নয় জফলা। পার্বতের মূল ধাতু হচ্ছে পর্বত। পার্বতের মূল ধাতু কি? পর্বত, পার্বত্য। সৌন্দর্য, এই শব্দটা দেখুন, সৌন্দর্য, লাস্টে অন্তস্থ জ আছে। এই জয়ের কারণে কি হবে? স্নয় জফলা। আর মূল ধাতু হচ্ছে সুন্দর। সৌন্দর্যের মূল ধাতু কি? সুন্দর। সৌন্দর্য এর মূল ধাতু কি? সুন্দর। তাহলে একটু বলবেন মেয়েটি সুন্দর নাকি সুন্দরী, কোনটা সঠিক? মেয়েটি কি সুন্দর হবে নাকি সুন্দরী হবে? সুন্দরী। সুন্দর নাকি সুন্দরী? সুন্দরী। সুন্দরী। কতটুকু সুন্দর বলুন? সুন্দরী বলতে আপনি কি বোঝেন? কতটুকু সুন্দরকে সুন্দরী বলেন? অনেক সুন্দর।
অনেক সুন্দর। হাই, মেয়েটি কি হবে, পাগলি নাকি পাগলিনী? আচ্ছা হ্যাঁ, পাগল। বাকিরা কমেন্টে লিখুন, পাগলি নাকি পাগলিনী? পাগলিনী। পাগলি। পাগলি হবে স্যার, কনফিউশন। মেয়ে পাগল, ছেলে পাগল, পাগলি বলতে কোনো শব্দ নাই, পাগলিনী বলতে কোনো শব্দ নাই। সুন্দরী মানে অসুন্দর, বেসুন্দর, কুসুন্দর, শেষ। সুন্দরী এটা অবজ্ঞা অর্থ বোঝায়, মেয়েটি সুন্দর, ছেলেটি সুন্দর, মেয়েটি সুন্দর, ছেলেটি সুন্দর, শেষ। এখন যদি বলি না মেয়েটি খুব সুন্দরী, তার মানে কি এটা অবজ্ঞা করার অর্থ বোঝায়। পাগলিনী হয় না, পাগল এগুলো অপপ্রয়োগ। পাগলিনী এটা বলা যাবে না, কি বলবেন, মেয়েটি পাগল, ছেলেটি পাগল। আচ্ছা, মেয়েটি সুন্দর, ছেলেটি সুন্দর, মেয়ে দ্বারাই তো আপনি স্ত্রীবাচক শব্দ বোঝাচ্ছেন, তাহলে এখানে তো আপনার আলাদা অর্থ করে দেওয়া দরকার নেই। তাহলে শুধু মেয়ে শব্দটা দ্বারাই কি বোঝাচ্ছেন, স্ত্রীবাচক শব্দটাকে বোঝাচ্ছেন, এটা তো আলাদা অর্থ করা দরকার নেই, শেষ। কার ঘুম পাচ্ছে থেকে? সাইয়েদা রুমি আক্তার, কেন? আচ্ছা, এখন আসুন, এই পর্যন্ত গেল। 3 নম্বরে দেখুন, রাবণী। যদি কোনো শব্দ শেষে রসইকার থেকে, রাবণী, রাস্তায় কি আছে, রসইকার আছে। রসইকার থাকলে কি হবে, স্নয় রসইকার স্নি, স্নয় রসইকার স্নি। মূল ধাতু কি হচ্ছে, রাবণ। মূল ধাতু হচ্ছে কি, রাবণ। রয়কার রাব, মূর্ধন্য রাবণ। তাহলে দেখুন, সাহিত্যিক, সাহিত্যিক, সাহিত্যিক। এরপরে কি আছে, সাংবাদিক। যে কোনো একটা বিষয় লিখলেই হবে, যে শব্দটা শেষে কি আছে, ইক আছে। ইক থাকলে কি হবে, স্নিক প্রত্যয়। ইক থাকলে কি প্রত্যয় হবে, স্নিক প্রত্যয়। মূল ধাতু কি আছে, সাহিত্য। সাহিত্য যোগ স্নিক সমান সমান সাহিত্যিক। আচ্ছা, সংবাদ যোগ স্নিক সমান সমান সাংবাদিক। সংবাদ যোগ স্নিক সমান সমান কি আছে, সাংবাদিক। ইক থাকলে কি হবে, স্নিক। ইক থাকলে কি হবে, স্নিক। আর এর আগে মূল ধাতু পাঠাবেন, ইক থাকলে হবে স্নিক, এর আগে মূল ধাতু। তাহলে আসুন, রাবণী, লাস্টে কি আছে, এর কারণে কি হয়েছে, কি স্নি, মূল ধাতু রাবণ। সাহিত্যিক, ইক, ইক, ইক থাকলে কি হবে, স্নিক। তাহলে মূল ধাতু কে, সাহিত্য, আর এখানে মূল ধাতু সংবাদ। তাহলে আসুন, রাবণী, লাস্টে কি আছে, ই থাকলে কি হবে, স্নি, আর মূল ধাতু হচ্ছে কি, রাবণ। সাহিত্যিক, সাহিত্য যোগ স্নিক, শেষ। এখন যদি আমি বলি দার্শনিক, কি হবে, দর্শন যোগ স্নিক। এখন যদি বললে আমি ভৌগোলিক, কি হবে, ভূগোল যোগ স্নিক। এখন যদি বলি হৈমন্তিক, কি হবে, হেমন্ত যোগ স্নিক। আগে মূল ধাতু বসাবেন, ইকের কারণে কি বসাবেন, স্নিক বসাবেন, শেষ। ইকের কারণে কি বসাবেন, স্নিক। এরপরে আসুন, এরপরে কি আছে, ওই এয়, এটা বাকি আছে, এয়। একটা শব্দ লিখতাম, বই মাত্রেয়, লাস্টে কি আছে, এয়ন্ত স্নেহ, এয় থাকলে কি হবে, স্নেহ প্রত্যয় হবে। তাহলে মূল ধাতু কি, বিমাতা। মূল ধাতু কি, বিমাতা, বিমাতা যোগ স্নেহ সমান সমান বই মাত্রেয়। তাহলে এখন যদি লিখে আগ্নেয়, কি হবে, অগ্নি যোগ স্নেহ, আগ্নেয়। ভাগ্নেয় কি হবে, ভগ্নি যোগ স্নেহ, ভাগ্নেয়। যদি আপনি দেখেন শব্দের শেষে এয় আছে, তাহলে এর পরিবর্তে সবসময় কি হয়, স্নেহ হয়। তাহলে লাস্টে 5টা একটা স্ক্রিনশট নেবেন সবাই, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়া শেষ হলে একটু কমেন্টে লিখবেন। সবাই কি স্ক্রিনশট কি নিয়েছেন? ওকে, এই পর্যন্ত হচ্ছে বোর্ড বইয়ের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরপরে আমরা যাবো হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয়ের কি অবস্থা, বিদেশি তদ্ধিত প্রত্যয়ের শব্দগুলো আমরা একটু দেখবো। বিদেশি তদ্ধিত প্রত্যয়, 1 ওয়ালা, 2 ওয়ান, 3 আনা, 4 বনা, 5 শা, 6 গড়, 7 দার, 8 বাজ, 9 বন্দি, সরি, ওকে। এরপরে কি আছে, সই। এই যে দেখুন 10টা শব্দ লিখলাম, এই 10টা শব্দ আমরা লিখবো, সই। তাহলে আমরা প্রথমে যাবো লাস্টে সই দিয়ে।
এই সই শব্দের অর্থ হচ্ছে কি? স্বাক্ষর, টিপসই। শুধু দুইটা জায়গায় পৃথিবীতে সই সই না। কোনটা সই? একটা হচ্ছে নাম সই, আর একটা হচ্ছে টিপসই। আর দুনিয়াতে যত শব্দ আছে সকল শব্দের সই হচ্ছে প্রত্যয়। শুধু নাম সই এবং টিপসই এই দুইটা জায়গায় সই হচ্ছে সই না, টিপসই না। সবাই একটা ছবি উঠে কমেন্টে লিখবেন, আপনি নিজে 3টা স্বাক্ষর দিবেন খাতায়, 3টা সই করবেন। 3টা সই করে দ্রুত একটা ছবি উঠে কমেন্ট বক্সে দিবেন। দ্রুত আপনার কাজ হচ্ছে খাতায় 3টা সই দিবেন, সই। দন্তের সই সই সই। তন্নির একটু করে দেন, তুমি হাত রয়েছে। তন্নি কি বলতে যাচ্ছেন বলুন। আর ওই যে দাঁড়, তার, দাঁড়, তারপরে 3টা যে শব্দটা আছে ওইটার নাম বোঝা যাচ্ছে না। গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। ও বুঝবে বা আমাদের গাইডে অথবা সিটে লেখা আছে সবগুলোতেই। এরপরে 3টা স্বাক্ষর দিবেন, 3টা সই সই দিবেন, সই। সই দিয়ে আপনি কি করবেন, এটা হচ্ছে কমেন্টের মধ্যে একটা ছবি উঠাই দেন যেন আমি বুঝতে পারি। মানে সিগনেচার করে স্যার? সই বলছি, সই। সরি সই স্যার। হ্যাঁ। এই সই লিখছেন কেন তন্নি? এই আপনার নাম লিখবেন, আপনি 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 দ্বন্দ্বের সই সই লিখে দিচ্ছেন কেন? না আপনার স্যার, হ্যাঁ। সই লিখবেন, সই মানে সই দিবেন, আপনি নিজের নাম দিয়ে সই দিবেন, সই দিয়ে ছবি উঠাই দিবেন, এইভাবে না তো। আলিফ নূর, ওয়ালাইকুম সালাম, ভালো আছে। আপনি কি মাত্র আসলেন নাকি? আচ্ছা, বোর্ড বইয়ে কোনো পৃষ্ঠা আমি জানি না, আমরা বলছি আপনি নিজের নামে যে সইটা আছে, চাকরিটা হলে যে বেতন উঠাবেন, বেতন উঠালে একটা সই দেওয়া লাগবে না? স্বাক্ষর দেওয়া লাগবে না? ইংরেজিতে যেটাকে বলেন সিগনেচার, সিগনেচার দেওয়া লাগবে না? নাকি এমনি বেতন দিবে? আপনি সই 3টা সই করেন পাশাপাশি, উপর নিচে 3টা সই দিবেন। সই দিয়ে আপনি এই মেসেঞ্জারে বক্সে এখানে মেসেজে একটা করে ছবি উঠাই দিবেন দ্রুত, যেন আমি বুঝতে পারি, যেন আমি বুঝতে পারি যে আপনার কতটুকু বুঝছেন। কারোটা পাই নাই। হ্যাঁ, 8। হ্যাঁ, এখন হচ্ছে যেটা 8। দ্রুত সই দিবেন, দ্রুত। কি লিখছেন? বান্ধবী? বান্ধবী মানে কি? মনিকা রানী সরকার, বান্ধবী কেন? এই এই বক্সে সেন্ড করবেন। এখানে দেখুন ওই যে ক্যামেরা থেকে একটা অপশন আছে, শুধু 2টা সই সই না, দুনিয়াতে যত শব্দ আছে, টেকসই, নাম সই। হ্যাঁ, টেকসই মানে টিকার মতো, নাম সই মানে সইয়ের মতো। তন্নি, আপনার 3 স্বাক্ষর 3 ধরনের হয়েছে। উপরে স্বাক্ষরের সাথে নিচের 2টার একটাও মিল নাই। এই স্বাক্ষর নিয়ে যদি ব্যাংকে যান, টাকা দিবে না কোনোদিন আপনারে। এরপরে কি লিখছেন? রিপন। রিপনের স্বাক্ষর হয় নাই, হয় নাই কোনো মতে। 3 নম্বর হচ্ছে ডাবল হয়েছে, 2 নম্বরে কিছুটা হয়েছে, 1 নম্বরে সিঙ্গেল, অর্ধেক একটু দিয়েছেন। এইভাবে হবে না তো রিপন, আর আরো ক্লিয়ার করতে হবে। আর বাকিদের কি খবর? এই সই, আমি এই সইটা আমাকে দেখাতে হবে যে সই বিষয়টা কি হলো। সেন্ড করতে পারছি না, আয়েশা সিদ্দিকা। এখানে ওই যে ইয়ার মধ্যে চাপ দেন, কি বলে এটার নাম কি? এটার, হ্যাঁ, ছবিটা পাঠাবে, তারা একটা করে ছবি পাঠাবে। হ্যাঁ, স্ক্রিনশট দিবে। এটা কে লিখছে? কে বানাইছে? দুটা নিউ মেসেজটা উঠান তো, কি করছে দেখি।
এখানে তন্নি, তন্নি নাম লিখছেন কেন? সই দিতে বলছি, হবে না। এর আগে কি তন্নির আগেরটা কে? আগেরটা দেখান তো। না, হয় নাই। মরিয়াম আক্তার, হয় নাই। এর আগেরটা কে? শারমিন, কিছুটা হয়েছে। শারমিনেরটা কিছুটা হয়েছে। এটা কার? পপি, একটা কেন, তিনটা দিবেন। পপির আগেরটা কে? আয়েশা সিদ্দিকা, কিছুটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, নিচে দিকে যান। কিছুটা হয়েছে। তন্নি নাম লিখলে হবে না, আমি সই দিতে বলছি। রিমা হয়েছে। রিপন এখন হয়েছে। হ্যাঁ, সই মানে কি? সই মানে স্বাক্ষর। সই মানে স্বাক্ষর। এখন আগের আগের স্বাক্ষরের সাথে পরের স্বাক্ষর যদি না মিলে তাহলে তো হবে না। এই যে ধরেন আমি স্বাক্ষর দিচ্ছি, দেখেন তো তিনটা স্বাক্ষর একরকম হয়েছে কিনা? তিনটা কি একরকম হয়েছে? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। এখন একটু দেখুন তো, আমি যে স্বাক্ষর দিয়েছি, এটা স্বাক্ষর আপনি আমার মূল স্বাক্ষর দেই নাই, জাস্ট একটু বোঝানোর জন্য দিলাম। তিনটা কি সমান হয়েছে নাকি হয় নাই? যদি দেখেন ব্যাংকে, ওই যে চাকরিটা হলেই তো আপনি ব্যাংকে যাবেন, যে আমার তো বেতন দিতে হবে, তখন আপনার অবস্থাটা কি হবে? রুমি, ঘটনা কি? রুমি 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 লিখছেন কেন? সই দিবেন, সই মানে স্বাক্ষর। স্বাক্ষর মানে কলমের আঁকা আঁকি হবে। তাহলে এখানে আপনি রুমি 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 লিখছেন কেন? তন্নি লিখছেন একই কাজ। এটা হবে না। রুমি ঠিক করুন, আপনি স্বাক্ষর দিবেন। আপনি নাম লিখছেন কেন? আমি তো আপনার নাম চাই নাই রুমি। আচ্ছা, এখন আসুন। নাম লেখা যাবে না, এটার নাম হচ্ছে সিগনেচার। পপি এখন মোটামুটি হয়েছে। তার মানে আপনি এটা শিখে ফেলবেন, এর মাঝখানে চাকরিতে জয়েন করার আগে আপনি এটা শিখবেন, যেন আপনি খুব সহজে দিতে পারেন। রুবি, আচ্ছা এখন আসুন। এটার নাম হচ্ছে সই। এই স্বাক্ষর, নাম সই এবং টিপ সই, এটা হচ্ছে নাম সই। আচ্ছা, এরপরে কি আছে? টিপ সই। টিপ সই কি? এই যে এটার নাম হচ্ছে টিপ সই। এই যে এটার নাম হচ্ছে টিপ সই। ও সরি, টিপ সই এখানে বাসবে না, যেহেতু টিপ সই বাঁচানোর কোনো সুযোগ নাই। টিপ সই মানে ওই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আমরা বলি। এই একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, একটা হচ্ছে নাম সই। হ্যাঁ, এই দুটা সই কোনো প্রত্যয় না। এর বাইরে দুনিয়াতে যত সই আছে, আমি বললাম আপনি একজোড়া জুতা কিনছেন, আমি বললাম কি এটা খুব টেকসই হবে? টেকসই মানে কি? টিকার মতো। এরপরে হচ্ছে নাম সই, টেকসই। জুত সই মানে কি? জুতার মতো। এখন জুতার মতো অন্য একটা কিছু কিনে নিয়ে আসলেন, এটাকে বলে হচ্ছে জুত সই। হ্যাঁ, মোটামুটি অনেক একটা হয়েছে, পরবর্তী ক্লাসে এগুলো শিখবেন। ইয়েস। এখন দেখুন, ওয়ালা। ওয়ালা মানে কি? মালিক। ওয়ালা শব্দটা স্থানকাল পাত্রভেদে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি লিখলাম বাড়িওয়ালা। বাড়িওয়ালা মানে কি? বাড়ির মালিক। কিন্তু আমি যখন লিখবো দুধওয়ালা, অর্থ কি? দুধের মালিক না। দুধওয়ালা শব্দের অর্থ পেশা, যিনি দুধ বিক্রি করেন। দুধওয়ালা শব্দের অর্থ কি? কোন অর্থ বোঝায়? বৃত্তি অর্থ বোঝাই। বাড়িওয়ালা কোন অর্থ বোঝাই? মালিক অর্থ বোঝাই। বাড়িওয়ালা কোন অর্থ বোঝাই? মালিক অর্থ বোঝাই। দুধওয়ালা কোন অর্থ বোঝাই? দুধের বৃত্তি বা পেশা বোঝাই। বৃত্তি অথবা পেশা বোঝায় দুধওয়ালা। দিল্লিওয়ালা, ঢাকাওয়ালা। দিল্লিওয়ালা মানে কি? দিল্লির অধিবাসী। এটা হচ্ছে আপনার দরকার। দিল্লিওয়ালা বলতে কি বোঝায়? দিল্লির অধিবাসী। শেষ। এই শব্দটা আপনি একটু মাথায় রাখবেন, অধিবাসী, দিল্লিওয়ালা। আচ্ছা, এখন বলুন, প্রত্যয় কি অনেক বেশি কঠিন? তাহলে পারবেন না কেন? তাহলে কেন পারবেন না? প্রত্যয় পারবেন, আপনি পড়লেই পারবেন। প্রত্যয়টা অনেক বেশি কঠিন না। প্রত্যয় অনেক বেশি কঠিন না। এরপরে যদি কঠিন বলেন তাহলে তো হবে না। আচ্ছা, এরপরে কঠিন, হ্যাঁ কঠিন থাকবেই। কঠিন আপনাকে বারবার পড়ে সহজ করতে হবে। বারবার পড়ে পড়ে এরপরে কি করবেন? সহজ করবেন। তাহলে তাকে বলে হচ্ছে, এটা নামে হচ্ছে প্রত্যয়। তাহলে আমরা কারকের আজকে বেসিকটা আলোচনা করব, আগামী ক্লাসে কারক মূলটা শুরু করবো। আজকে কারকের দুইটা পার্ট পড়বো। কারক তো 6 প্রকার, মাত্র দুইটা কারক পড়বো। তাহলে আমরা যাবো হচ্ছে এখন কারকে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, তাকে কি বলে? কারক। কারক কাকে বলে? কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্বন্ধ হয় তাকে কি বলে? কারক বলে। রনি ফুটবল খেলছে। খেলছে এটা হচ্ছে একটা ক্রিয়া। বলুন, খেলছে এটা কি? ক্রিয়া। কে খেলছে? রনি। কর্তা। কি খেলছে? ফুটবল। কর্ম বা করণ। পড়তে সহজ, হ্যাঁ সবই পড়তে সহজ, আপনি পড়লেই হবে। তাহলে এখন আসুন, কারক কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তার নামে হচ্ছে কি? কারক। এই
না, খাবারটা নিয়ে আসছে না। চল। আচ্ছা, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। কারকের সংজ্ঞাটা কি? এই যে কি লিখছে, রনি ফুটবল খেলে, রনি ফুটবল খেলে। এখানে দেখুন খেলছে, এটা হচ্ছে ক্রিয়া, খেলার সাথে আর দুইটা পদ আছে, কি কি? একটা হচ্ছে রনি, একটা হচ্ছে ফুটবল। তাহলে আমরা খুঁজে বের করবো কোনটা কোন কারক, কোনটা রনি, কোনটা ফুটবল, কোনটা খেলছে। তাহলে কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্বন্ধ হয় তাকে কারক বলে। কারক শব্দের অর্থ হচ্ছে ক্রি যোগ নক। আমার এত কিছু দরকার নেই। একটা বাক্যে কারক 6 প্রকার। একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা। এই কর্তাটা চিনবো আমরা কয় ভাবে? 4 ভাবে চিনবো। কি কি 4টা ভাব? এটা একটু দেখুন, 4টা ভাব কি কি? কর্তৃকারক। কর্তৃকারক মানে কি লিখছে? যে বিশেষ সময় সর্বনাম পদ কাজ কাজ সম্পাদন করে তাকে বলে কর্তৃকারক। কর্তৃকারকটা বুঝুন। কর্তৃকারক মানে কি? এখানে লিখছে মুখ্য কর্তা। যে কর্তা নিজে নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে বলে মুখ্য কর্তা। নিজে নিজে বলতে কি বুঝে? সুমন ক্রিকেট খেলছে মানে সুমন একাই খেলছে। তার মানে যদি দেখুন কোন একটা বাক্যের মধ্যে একটা পক্ষ কাজ করে, কয়টা পক্ষ? একটা পক্ষ কাজ করে, তাহলে তার নাম হচ্ছে মুখ্য কর্তা। আমি বই খেলি, আমরা বই খেলি, আমরা স্কুলে যাই, আমরা স্কুলে পড়াই, আমরা কলেজে পড়ি, আমরা কলেজে পড়াই। আমরা মানে কি? একটা দল। একটা দল যদি কোনো বাক্যে থাকে তাহলে তার নামই হচ্ছে কি? কর্তৃকারক। কোন ধরনের কর্তা? মুখ্য কর্তা। এখানে এখানে দেখুন, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। প্রযোজক শব্দের অর্থ হচ্ছে পরিচালক। মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করাই তাকে বলে প্রযোজক। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এই বাক্যে শিক্ষক উনি কর্তা। তো শিক্ষকটা কি? কর্তা। ছাত্রদের এটাও কর্তা। শিক্ষকটাও কর্তা, ছাত্রদের শব্দটাও কর্তা। তাহলে শিক্ষকটা হচ্ছে প্রযোজক, মানে হচ্ছে তিনি পরিচালনা করেন। আর ছাত্রটা হচ্ছে প্রযোজ্য। ছাত্রটা হচ্ছে কি? প্রযোজ্য। মূল কাজ যে করে তাকে বলে হচ্ছে প্রযোজ্য। মা ছেলেকে ভাত খাওয়াই, মা শিশুকে ভাত খাওয়াচ্ছে, মা হচ্ছে খাওয়াচ্ছেন, তাই মা হচ্ছে কর্তা। কোন ধরনের কর্তা? প্রযোজক, তিনি পরিচালনা করতেছেন। আর মূল কাজ কে করে? খাওয়ার কাজটা কে করে? শিশু, তাই এটাকে বলে প্রযোজ্য। মা শিশুকে ভাত খাওয়ায়, মা প্রযোজক, আর শিশু হচ্ছে কি? প্রযোজ্য। তাহলে আমরা কি বললাম? প্রযোজক, প্রযোজ্য, মুখ্য। মুখ্য মানে একজনে কাজ করবে, একটা পক্ষ কাজ করবে। মা শিশুকে ভাত খাওয়াই, মায়েরও সময় যায়, শিশুরও সময় যায়। তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে দুজনের সময়টা কেমন যায়? মা খায় না, বাচ্চাকে খাবার দেওয়ার পরে মা কিন্তু কখনো এটা করে না যে বাবা খাও 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 না, তুমি সব আমি খেয়ে ফেললাম, হ্যাঁ, এরকম না। তার মানে বাচ্চাকে খাওয়ানোর জন্য মা 1 মিনিট 2 মিনিট 10 মিনিট আধা ঘন্টা ধরে সময় দিচ্ছে। তাহলে মাও এক ধরনের সময় দেয়, শিশু এক ধরনের সময় দেয়। মা যে সময়টা দেয় এটাকে বলে প্রযোজক, আর শিশু যে সময়টা দেয়, শিশু যে কাজটা করে তাকে বলে হচ্ছে প্রযোজ্য। শেষ। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক তিনি হচ্ছেন প্রযোজক কর্তা, ছাত্রদের হচ্ছে প্রযোজ্য কর্তা। শেষ। এরপরে যাবেন প্রযোজ্য কর্তা। মা ছেলেকে ভাত খাওয়ায়, মা হচ্ছে প্রযোজক আর ছেলে হচ্ছে প্রযোজ্য। ব্যতিহার কর্তা। ব্যতিহার মানে হচ্ছে দুইজন কর্তা একসাথে একটি কাজ করবে। যে বাক্যে দুইজন কর্তা একসাথে কি করবে? একটি কাজ করবে, তাকে বলে ব্যতিহার। যে বাক্যে দুইজন কর্তা একসাথে কি করে? একটি কাজ করে, তাকে বলে কি? ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় লড়াই, কাজ কয়টা? একটা। করে কয়জনে? দুইজনে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কাজ হচ্ছে জল খাওয়া। কয়জনে খাই? দুজনে খাই। তো দুজনে মিলে যদি একটা কাজ করে তাকে বলে ব্যতিহার। তাহলে দেখবেন একটা যদি কাজ করে একটা পক্ষ থাকে তার নাম হচ্ছে মুখ্য, দুইটা পক্ষ থাকে প্রযোজক হতে পারে, প্রযোজ্য হতে পারে, ব্যতিহার হতে পারে। প্রযোজক মানে পরিচালক, যিনি মূল কাজটা পরিচালনা করেন তাকে বলে প্রযোজক। আর প্রযোজ্য মানে যে মূল কাজটা পরিচালিত হয়, যাকে দিয়ে মূল কাজ করানো যায় তাকে বলে প্রযোজ্য। ব্যতিহার মানে দুইজন কর্তা একসাথে একটি কাজ করবে, তাকে বলে হচ্ছে ব্যতিহার। দুজন কর্তা একসাথে কি করবে? একটি কাজ করবে, তাকে বলে হচ্ছে ব্যতিহার কর্তা। বেশ। তাহলে একটা বাক্যে যিনি কাজ করেন তাকেই কর্তা বলে। কর্তা 4 প্রকার। মুখ্য একজন কাজ করবে, প্রযোজক দুজন কাজ করবে, প্রযোজ্য দুজন কাজ করবে। প্রযোজক দুজন কেমন হবে? একজন আরেকজনের উপর নির্ভরশীল, মানে একজনের বলে দিবে আরেকজনের কাজটা সম্পাদন করবে, তার নাম হচ্ছে প্রযোজক। যে বলে দিবে তিনি প্রযোজক, আর যে করবে তার নাম হচ্ছে প্রযোজ্য। ব্যতিহার মানে দুজন কর্তা একসাথে বসে একটা কাজ করবে, তাকে বলে, তাকে কি বলে? ব্যতিহার। এরপরে আসুন, এরপরে কি আছে? এরপরে আমরা যাবো হচ্ছে কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? কর্মকারক বলে। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে? কর্মকারক বলে। কর্মকারক 2 প্রকার, মুখ্য এবং গৌণ।
এটা পরীক্ষায় কখনোই আসে না। তো এটা আপনার পড়ালেখা করার দরকার নেই। কর্মকারক দুই প্রকার, একটা নাম হচ্ছে মুখ্য কর্ম, একটা নাম কি গৌণ কর্ম। শেষ। তাহলে কারককে কর্মকারক চেনার উপায় কি? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, দুইটা শব্দ দ্বারা, কি অথবা কাকে। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে কর্ম। তাহলে কর্মকে প্রশ্ন করুন, ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে। এরকম বাক্য আসলে একটু ঝামেলা, যে এখানে কর্তাটা কোথায়, কর্তাটা আপনি আপনার সুবিধা মতো বসাবেন। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, হ্যাঁ, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এরকম কিছু না কিছু একটা কর্তার সুবিধা মতো বসাই নেই। তো এখানে একটা বসাবেন, ডাক্তার ডাকো, তুমি ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে। তাই এটা কর্মকারক। বাদনকে রাফি গতকাল মেরেছে, কাকে মেরেছে? বাদনকে। এটার নাম হচ্ছে কর্ম। কে মেরেছে? রাফি। এটার নাম হচ্ছে কর্তা। তোমার দেখা পেলাম না, দেখা পাওয়াটা কার উপর নির্ভর করে বা কার উপর আশ্রয় করে হচ্ছে তুমি। তাহলে তোমার উপর আশ্রয় করে যে কাজটা হয় তাকে বলে হচ্ছে প্রতিহার, সরি, কি আছে? কর্ম। তাহলে কর্ম মানে কি? যার উপর নির্ভর করে একটা কাজ হয়, ওই নির্ভরকৃত বস্তুটাকে কি বলা হয়? কর্মকারক বলা হয়। নির্ভরকৃত বস্তুটাকে কি বলে? কর্মকারক বলে। এরপরে যেমন হচ্ছে সম্প্রদান কারক, সরি, করণ কারক। তোমার পূজার ছলে আমি তোমায় বলে থাকি, হ্যাঁ, করণ কারক। করণ শব্দের অর্থ তিনটা: এক, যন্ত্র; দুই, সহায়ক; তিন, উপায়। কোন একটা কাজ হওয়ার মাধ্যম, সেই মাধ্যমটা এই তিনটা যে কোনো একটা হবে। কোন একটা কাজ হওয়ার মাধ্যমকে কি বলে? করণ কারক বলে। কোন একটা কাজ হওয়ার মাধ্যমকে কি বলে? করণ কারক বলে। হ্যাঁ, পরে দিই। আচ্ছা, যে একটা কাজ হওয়ার মাধ্যমকে, সহজ কথা, আপনার বইয়ে লিখে আছে ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়। ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করবেন, কি দ্বারা? কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন তার নাম হচ্ছে করণ কারক। ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন তাকে কি বলা হয়? করণ কারক। তাহলে খেয়াল করুন, ক্রিয়া সম্পাদনের, যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে করণ কারক বলে। যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয় মানে একটা ক্রিয়া সম্পাদনের মাধ্যমকে বোঝাবে। কি বোঝাবে? মাধ্যম। কোন একটা কাজ হওয়ার মাধ্যমকে কি বলে? করণ কারক বলে। আমরা কানে শুনি, শোনার মাধ্যম কি? কান। মন দিয়া বিদ্যা উপার্জন করো, বিদ্যা উপার্জন করার মাধ্যমে কি? মন। মন দিয়ে করণ কারক। আচ্ছা, এখানে বলছে কানেটা করণ কারক, বিচ্ছেদ লিখে রাখছে, এখানে খুব সুন্দর করে দেয়া আছে। সহজ কথা, কোন একটা কাজ হওয়ার মাধ্যমকে করণ কারক বলে। আমি বললাম মন দিয়ে আমি চোখে দেখি, দেখার মাধ্যম কি? চোখ। আমি পায়ে হাঁটি, হাঁটার মাধ্যম কি? পা। আচ্ছা, এখন আসুন, কোন একটা কাজ হয়, লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, তাহলে জমি চাষ করার মাধ্যমটা কি? লাঙ্গল। যেহেতু জমি চাষ করা হয় কি দ্বারা? লাঙ্গল দ্বারা, তাহলে লাঙ্গলটার নাম হচ্ছে কি কারক? করণ কারক। এখন আসুন, সম্প্রদান কারক মানে কি? কর্তৃকারক মানে যে কাজ করে তার নাম কর্তা, যার উপর নির্ভর করে কাজ সম্পন্ন হয় তার নাম কর্ম। কোন একটা কাজ হওয়ার মাধ্যম কে বলা হয় কি? করণ। সম্প্রদান কারক বলতে কি বুঝেন? নিঃস্বার্থ নাকি নিঃশর্ত? কমেন্টে লিখুন। নিঃস্বার্থ নাকি নিঃশর্ত? সম্প্রদান কারক বলতে আপনি কোনটা বুঝেন? একটু কমেন্টে লিখবেন। সম্প্রদান কারক বলতে আপনি কোনটাকে বুঝেন? জাস্ট 2 মিনিটের একটা ব্রেক নিচ্ছে, 2 মিনিট।
আচ্ছা, বিরতির পরে আমরা আবার শুরু করছি। সম্প্রদান কারক, সম্প্রদান কারককে অনেকে লিখছে নিঃশর্ত এবং হচ্ছে নিঃস্বার্থ। কারককে আগে পড়িয়েছিলাম এটা নাকি সমাসে আলোচনা করেছিলাম, এটা একটু বলুন। নিঃশর্ত, ইয়েস, নিঃশর্ত যারা বলছেন এদেরটা সঠিক, নিঃশর্ত, নিঃস্বার্থ না। আমরা দুনিয়াতে যত কাজ করি, আমরা মানুষ যত কাজ করি, সবকিছুর পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে। যেমন আমি নামাজ পড়ি, স্বার্থটা কি আমি সওয়াব পাবো। আমি রোজা রাখি, স্বার্থটা কি আমি সওয়াব পাবো। কাউকে 10টা টাকা দান করলাম, তখন আমার স্বার্থটা কি হবে, যে আমি সওয়াব পাবো, এটাই। কিন্তু কোনো কিছুতে কি আমরা কোনো শর্ত দেই না। কখন আমরা কি করি না, কোনো কিছুতে কোনো শর্ত দেই না। যে 10টা টাকা দান করেছেন, আপনি কি কখনো কাউকে কোনো শর্ত দিয়ে দান করেন না। কিন্তু এখানে সংজ্ঞায় কি লিখছে, যাকে শতত্যাগ করে, যাকে শতত্যাগ করে, শতত্যাগ মানে কি মালিকানা ত্যাগ করে দিয়ে দিবেন। 10টা টাকা দান করেছেন, একবারে দিয়ে দিচ্ছেন, আর ফেরত নেওয়া যাবে না। কাউকে কোনো হচ্ছে দান, এটা দেখুন কি লিখছে, দান, সাহায্য, দুটো একই জিনিস। অর্চনা বা ইবাদত একই জিনিস। অর্চনা অথবা কি আছে, ইবাদত। অর্চনা অথবা ইবাদত একই জিনিস। তাহলে সম্প্রদান কারক মানে সহজ কথায় ধর্মীয় কারক। কেন ধর্মীয় কারক হলো, দান করা বা সাহায্য করা এটা একটা ধর্মীয় কাজ। অর্চনা বা ইবাদত এটাও একটা ধর্মীয় কাজ। একটা শব্দ দ্বারা শুধুমাত্র ধর্মীয় কাজকে যদি বুঝাই, তাহলে তার নাম হচ্ছে সম্প্রদান কারক। শেষ। দেখা যায় না, সবার জন্য দেখা যায় না নাকি, একজন দুইজন, বাকিরা কি দেখতে পাচ্ছেন আমাকে। যাকে শতত্যাগ করে কাউকে কোনো কিছু দান করা হলে তাকে বলে সম্প্রদান কারক। ভিখারিকে ভিক্ষা দাও, কাকে দিচ্ছেন, ভিখারিকে, তাহলে এটার নামই হচ্ছে সম্প্রদান কারক। এখন আমি যদি বলতাম ধূপাকে কাপড় দাও, এটা সম্প্রদান হবে না। ধূপাকে কাপড় দাও, তো কেন, ধূপাকে আমরা কাপড় কেন দেই, কাপড়টা আয়রন করার জন্য। আয়রনটা করার পর পরিষ্কার বোঝা যায় না। ভাই দাদা, বোঝা কি যায় কিনা, পরিষ্কার কি বোঝা যায়। ওকে ওকে, বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। এখন আসুন, তাহলে ধোপাকে কাপড় দাও এটা সম্প্রদান কারক না। কেন সম্প্রদান না, যে এটা আমরা আবার নিয়ে আসি, আমরা দেই, একটু পরে আমরা কি করি, আবার নিয়ে আসি। কিন্তু সম্প্রদান কারক হচ্ছে যেটা একেবারে দিয়ে দেওয়া হয়, যেটা একেবারে দিয়ে দেওয়া হবে, যেটা আর কখনো রিটার্ন আনা যাবে না, যেটা কখনো ফেরত নেওয়া যাবে না, তাকে বলে হচ্ছে কি কারক, সম্প্রদান কারক। শেষ। এখন কিছু উদাহরণ করবো সম্প্রদান কারকের, তাহলে সহজে বুঝবেন। সম্প্রদান কারকের কিছু উদাহরণ, সৎপাত্রে কন্যা দান করো, এটা কেন সম্প্রদান কারক হবে, একজন একটু কথা বলুন। সৎপাত্রে কন্যা দান করো, এটা কি সম্প্রদান কারক হবে। সমিতিতে টাকা দাও, সমিতিতে টাকা দিলে তো আমরা জানি টাকা বাড়ে। সমিতিতে টাকা দাও, তাহলে সম্প্রদান কারক। এখানে দেখুন তো, এই দুইটা বাক্য লিখলাম, আর কিছু লিখলাম না। সৎপাত্রে কন্যা দান করা বলতে কি বোঝাই, কন্যাকে কি একেবারে দিয়ে দেওয়া হয় নাকি দান করে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, শিওর। কারক কত প্রকার, অবশ্যই 6 প্রকার, 4 প্রকার দিবেন না। একটু কথা বলুন। হবে না, দেখছেন, দান করা হবে না। আপনারা এতনি করে দেন, কেন সম্প্রদান কারক হবে। সৎপাত্রে কন্যা দান করো মানে, স্যার এখানে সৎপাত্র বলতে ভালো ছেলেকে বোঝাচ্ছে। মেয়েদেরকে একবারে দান করে দেয়, আহ দান করে দেয় বলতে স্যার, আপনি বিয়ে করছেন। মেয়েরা তো সাধারণত বিয়ে হলে শ্বশুর বাড়িতেই চলে যায় আচ্ছা, স্যার। আপনি কি বিয়ে করছেন কিনা এটা বলেন। জি স্যার। এখন আপনি বলেন, আপনারা কি দান করেছে। না, সম্প্রদান বলতে ওই, কি সম্প্রদান বলতে তো দান করা কি বোঝায় স্যার সাধারণত। আপনারা কি দান করে দিছে কিনা এটাকে বলুন। দান করে দেওয়ার মতোই তো স্যার। ইয়েস তো বানো, দুইটা থেকে একটা বললেন। বাকিরা যারা আছেন এরা কমেন্ট করুন, মেয়েরে কি দান করে দেয়, সৎপাত্রে কন্যা দান করে, তার মানে কি মেয়েরে কি একবারে দান করে দিয়েছে নাকি রেখে দিচ্ছে, দুইটা থেকে একটা বলবেন। ইয়েস দান করে, দান করেছে, জি স্যার। তাই নাকি। বাকিরা যারা আছেন এরা একটু বলুন, যারা বিয়ে করছেন, আর যারা বিয়ে করেন না, বিয়ে করি না এখন, আপনি কমেন্ট করতে আসছেন কেন, কপি আপনাদের তো আমি বলি নাই। এই দান আবার ফেরত আসে, এই ফেরতের চিন্তা করেন কেন এখনই। ইয়েস, দেখছেন যারা বিয়ে করছেন সবাই কি লিখছেন, দান করে দেয়। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই একটা জি বাবা যখন স্যার। হ্যাঁ, অবশ্যই দান করতে হয়। কেন দান করতে হয় এখন দেখুন,
এই কারণে দান করতে হয়। দেখুন, একটা মেয়ে বিয়ে করার পর পরে সে তার শ্বশুর বাড়িতে, ওখানে তার একটা সম্পদের উত্তরাধিকারী নির্ধারিত হয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা একটু কলুষিত। কেন কলুষিত? যে একটা মেয়ের বিয়ে হওয়ার পর ওই বাড়িতেই আমাদের শাশুড়ি কুল যারা আছে, এই শাশুড়ি কুলরা মনে করে কি আমার ছেলের বউটাকে মাত্র বিয়ে করায় নিয়ে আসলাম, আরো কয়েক বছর ঘুরুক দে আমার পিছনে পিছনে, তাহলে এখনই কেন আমি তার সকল অধিকার কেন বুঝিয়ে দেবো? এক। 2 নম্বর বিষয়টা হচ্ছে, ওই বাড়িতে ওই যে ননদ অথবা ওই যে কি নন্দাই যারা আছে, ননদ বা ননাস যারা থাকে, এরা যেটা করে, এরা তার ভাই এর ওয়াইফকে সকল অধিকারগুলো বুঝিয়ে দেয় না। এটা আমাদের সামাজিক একটা কুসংস্কার। বরং আমাদের উচিত এই বিষয়টা করে দেয়া, যে একটা মেয়ে বিয়ে হয়েছে, তার মানে তার বাবার বাড়ির সকল সম্পর্ক ছেদ করেছে। এখন যদি এই মেয়েটা মারা যায়, বিয়ের পর যে কোনো একটা মেয়ে যদি মারা যায়, তার দাফন কাফন সৎকার সকল কিছু নির্ভর করবে তার হাজবেন্ডের উপর। তার মানে সকল কিছু নির্ভর যদি তার হাজবেন্ডের উপরেই করে, এবং তার হাজবেন্ডের উত্তরাধিকারী যদি বিয়ের মাধ্যমে তার কাছে নির্ধারিত হয়, এবং এবং যেহেতু সে এই বাড়ির উত্তরাধিকারী, তাহলে সে এই বাড়ির সকল কিছুর মালিক। তার বাবার বাড়ি তার ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। অথচ একটা বাবা তার মেয়েকে কত মায়া মমতা আদর স্নেহ ভালোবাসা দিয়ে একদম জন্মের পর থেকে লালন পালন করে বড় করলো, অথচ এই বাবাই কি করলো? মেয়েটাকে একেবারে দিয়ে দিল। উদ্দেশ্য কি? ধর্ম। কি ধর্ম? যে মেয়েটার থেকে আবার নতুন একটা জেনারেশন, একটা সন্তান জন্ম দিবে, আবার নতুন একটা জেনারেশন আসবে, পৃথিবীতে টিকে থাকবে। এটাই হচ্ছে বাবার সান্ত্বনা, এটাই হচ্ছে বাবার পরম পাওয়া। কিন্তু বাবা মেয়েটাকে কখনো বিক্রি করে না, যে আমার মেয়েটাকে বড় করতে 10 লাখ টাকা খরচ হয়েছে, আগে টাকা দাও, হ্যাঁ, এরপরে বিয়ে করো। এরকম কিন্তু আমরা কখনো, আমার বাবা করে না। তো আমাদের বাবারা কি করে? বরং মেয়ের প্রয়োজনে বিয়ের পরে সবার আগে দেখে বিপদের মধ্যে, বিপদে আপদে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ে মেয়ের বাবা। তাহলে এখানে সৎপাত্রে কন্যাদান করে, এটার অর্থটা একটু পরোক্ষ, যে মেয়েকে দিয়ে দেওয়াই হয়, মেয়েকে দিয়ে দেওয়াই হয়। তাহলে এই যে মেয়েকে সৎপাত্রে কন্যাদান করা মানে দিয়ে দেওয়া, ধর্মীয় কাজ, ধর্মীয় কাজ, তাই এটা সম্পাদন করা। তাহলে একটু বলেন, সমিতিতে চাঁদা দাও, সমিতিতে টাকা দিলে আমরা তো জানি টাকা বাড়ে, তাহলে কেন সম্পাদন কারক হবে? এটা তো সম্পাদন কারক হওয়ার কথা না। এটা কি সম্পাদন কারক হবে নাকি হবে না? বা হলে কেন হবে? সম্পাদন কারক যদি হয়, তাহলে এটা কেন সম্পাদন কারক হবে, এটা বলবেন। এই আরেকটু, হ্যাঁ, মিউট করতে বলুন। আর সমিতিতে তো টাকা না, এটা চাঁদা বলছে, চাঁদা তো দিয়েই দেওয়া হয়। চাঁদা তো আর আমরা নেই না, চাঁদাটা যেটা দেই সেটা তো দিয়েই দেই। আচ্ছা, চাঁদা দিলে কি কোনো লাভ আছে আপনার? না, আমার তো কোনো লাভ নেই স্যার, চাঁদা ওকে, তো একেবারে। আচ্ছা। আপনারা তো এখনো এই বয়সে আসেন নাই, বাচ্চা মানুষ, হ্যাঁ, ছোট মানুষ। এই জন্য ছোট মানুষ বললাম, যে ছোট মানুষ বলতে ছোট মানুষ না, যে আপনাদের এখনো চাকরি বাকরি হয় না, সমাজ আপনার কাছে টাকা চায় না, কারণ আপনি তো বেকার। সো আপনার কাছে কেমনে টাকা চাইবে? চাকরিটা হোক, 1-2 মাস পরেই দেখবেন সমাজ আসতেছে, এই মসজিদের উন্নয়ন হবে, দাও টাকা দাও। হুম হুম অমুকের মেয়ের বিয়ে দিতে পারতেছে না, দাও টাকা দাও। অমুকের মেয়ে অসুস্থ, আমার ফুফু অসুস্থ, চাচা অসুস্থ, দাও টাকা দাও, 500 100 2000। হ্যাঁ, এই কবরখানা তৈরি করবে, এই রাস্তা তৈরি করবে, দাও টাকা। এই যে টাকা না, এটার নাম হচ্ছে চাঁদা। এই যে চাঁদা আপনি দিলেন তো দিলেন, শীতের সময় বক্স একটা নিয়ে আসবে পোলাপান, যে স্যার টাকা দেন, কেন? শীতার্তদেরকে বস্ত্র দিব। এরপর বন্যার সময়, এরাও দেন, কথা বলুক, বন্যার সময় এই আরেকটা বক্স নিয়ে আসবে, স্যার বন্যার্তদেরকে ত্রাণ দিব, টাকা দেন। টাকা মানে এখানে চাঁদা। তার মানে আমি যেটা দিয়েছি এটা একবারেই দিয়েছি, এটা আর কখনোই আমি ফেরত পাবো না। এই জন্য এটাকে বলে সম্পাদন কারক। সমিতিতে চাঁদা দাও বলতে এটা সামাজিক সমিতিকে বোঝায়। আলিফ নূর কি বলতে চাচ্ছেন বলুন? এইটার নাম হচ্ছে সম্পাদন কারক। সম্পাদন কারক মানে দিন শেষে ঘুরে ফিরে একটা বিষয়, সেটা হচ্ছে ধর্মীয় কাজ করা বোঝাবে, এর বাইরে কোনো কিছু নয়। শেষ, এটাকে বলে সম্পাদন কারক। আলিফ নূর কি বলবেন বলুন? আলিফ নূর। নাই। আচ্ছা, সম্পাদন কারক। এরপরে কি আছে? অপাদান কারক। অপাদান কারক মানে কি বোঝায়? কোন একটা কাজের উৎস বা শুরুকে বোঝায় অপাদান কারক। অপাদান বলতে আমরা কোন জিনিসটাকে বুঝি দেখুন। অপাদান যাকে শতত্যাগ করে কোনো কিছু অর্চনা, দান এবং সাহায্য করা বোঝায়। যাকে শতত্যাগ করে, যাকে শতত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা অথবা কি বোঝায়? সাহায্য করা বোঝায়। তন্নি কি বলতে চান বলুন? দান করা বোঝায়, সরি, এটা তো সম্পাদন। স্যার ওই সমিতিতে চাঁদা দাও, এটা স্যার কি হবে? মানে সম্প্রদান। মানে সম্প্রদান? হ্যাঁ, টাকাটা সম্প্রদান বলতে হ্যাঁ, আমরা কি একবারে দিয়ে দেই না তো স্যার? অনেক সময় দেখা যায় আমরা সঞ্চয় জমা রাখছি বা কিস্তির জন্য লোন তুলছি, পরে আবার এইরকম প্রসেস আছে। এটা এই সমিতি না, যে সমিতির কথা আপনি বলছেন। চাকরিটা হোক, পরে বুঝবেন। এখন শীতের সময়, এই যে সামনে শীতের দিন আসতেছে না, দেখবেন মাঝে হ্যাঁ মাঝে ওয়াজ মাহফিল হবে এলাকায়। হ্যাঁ, ওয়াজ মাহফিল এসে আপনারা বলবে যে দাদা তোমার তো চাকরি হয়েছে, তোমার জামাই চাকরি করে, তোমার ওয়াইফে চাকরি করে, অমুকের এই চাকরি করে, দাও টাকা দাও 500 করে চাঁদা। এটা হচ্ছে ওই টাকা।
এখন অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, ওরে দেও টাকা দেও, 400 500 টাকা দেও। অমুক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, অসুস্থ হয়েছে, ওরে 500 টাকা দেও ওর চিকিৎসার জন্য। এই যে টাকাগুলো আসতেছে, হ্যাঁ, এই টাকাগুলোকে বলে চাঁদা। Naban gija mek dagwa mandra hong kaunari. কে স্যার আপনাকে ওই আমাকে? না স্যার। আচ্ছা, এখন আসুন চাকরিটা হোক, বাকিটা এমনি বুঝবেন যে চাঁদা কাকে বলে। হ্যাঁ, স্থান কাল পাত্র মধ্যে দেখবেন আপনি বিরক্ত হয়ে গেছেন, মাসে বেতন পাবেন 20,000 টাকা, মানুষ বসে থাকবে যে 10,000 টাকা। আর সমাজের কিছু কিছু মানুষ আছে, ওরা ভাববে আপনি 20,000 টাকা যদি বেতন পান তাহলে 40,000 টাকা দান করেন। কেন দান করেন না? হ্যাঁ, এটা একটা শ্রেণী আছে, ওরা 24 ঘন্টা বসেই থাকবে যে আপনার যেহেতু চাকরি হয়েছে আপনি শুধু দান করেন আর দান করেন, শেষ। এখন আসুন, এটাকে বলে হচ্ছে চাঁদা দেওয়া। অপাদান কারক বলতে আমরা কাকে বুঝি? কোনো কিছু কিছু কাজের উৎসকে অপাদান কারক বুঝি। যে কারকে ক্রিয়ার উপর ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে অপাদান কারক বলে। যেই কারকে সাধারণত হতে থেকেছে এগুলো দরকার নেই, কোন একটা কাজের উৎস নির্দেশ করে, কি বলে? উৎস নির্দেশ করে। উৎস নির্দেশ করে তাকে বলে অপাদান কারক। এখন উৎস মানে কি? দুটা জিনিস। কোন একটা শব্দের উৎস, খুব খেয়াল করে দেখুন, কোন কাজের উৎস বা শুরুকে বলে অপাদান কারক। উৎস অথবা শুরুকে বলে কি? অপাদান কারক। পতন অথবা শেষকে বলে অধিকরণ কারক। পতন অথবা শেষকে কি বলে? অধিকরণ কারক। এই দুটা জিনিস একটু খেয়াল করবেন, যে কোনো একটা কাজের যখন শুরু হয় তাকে বলে অপাদান কারক, পতন অথবা শেষ বোঝাই তবে তাকে কি বলে? অধিকরণ কারক বলে। খুব খেয়াল করে দেখুন, ছাদে বৃষ্টি পড়ে, ছাদ থেকে বৃষ্টি পড়ে। ছাদে বৃষ্টি পড়ে, ছাদে কি বৃষ্টিটা পড়া শেষ হয়, শুরু হয় আকাশ থেকে আর শেষ হয় কোথায়? ছাদে। তাহলে ছাদটা হচ্ছে অধিকরণ কারক। এখন যদি বলি ছাদ থেকে বৃষ্টি পড়ে, এখন কি বললাম? ছাদ থেকে বৃষ্টি পড়ে, তাহলে এইটা কোন কারক হবে? ছাদ থেকে বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ার উৎস কি? ব্যাখ্যা ছাদ। ধরেন আগে আমার ছাদে বৃষ্টি পড়েছে, এখন ছাদ থেকে আস্তে আস্তে ফ্লোরে মাটিতে পড়তেছে, তাহলে এটার নাম হচ্ছে অপাদান কারক, কারণ বৃষ্টি পড়ার উৎস কি? ছাদ। এখন যদি বলে আমি ছাদে বৃষ্টি পড়ে, তাহলে বৃষ্টি পড়া শুরু হয়েছে আকাশ থেকে, শেষ হয়েছে কোথায়? ছাদে। তাহলে ছাদ থেকে বৃষ্টি পড়ে এবং ছাদে বৃষ্টি পড়ে দুই জিনিস। ছাদ থেকে বৃষ্টি পড়ে এবং ছাদে বৃষ্টি পড়ে, হ্যাঁ, তাহলে দুই জিনিস। আপনি দেখবেন উৎস বা শুরু, কোন একটা কাজ শুরু হয়েছে বা উৎস হচ্ছে অপাদান কারক, কোন একটা কাজের শেষ অথবা পতনকে বলে হচ্ছে অধিকরণ কারক। তাহলে আমরা আরো কয়েকটা উদাহরণ পড়বো। কি কি উদাহরণ পড়বো? যা থেকে কোনো কিছু জাত। জাত বলতে আমরা কি বুঝি দেখুন, হ্যাঁ, বিচ্যুত, গাছ থেকে পাতা পড়ে, এটা কি? না, গাছ থেকে পাতা পড়ার উৎসটা হচ্ছে কি? গাছ। ওকে, গাছ থেকে পাতা পড়ার উৎস কি? গাছ। বিচ্যুত মানে আকাশ থেকে পড়ে যায়, গাছ থেকে পড়ে যায়। মেঘ থেকে বৃষ্টি পড়ে যাওয়ার উৎস কি? মেঘ। বৃষ্টি পড়ে যায়, পড়ে গেলে তাকে বলে কি? বিচ্যুত। শক্তি থেকে মুক্তা মিলে, মুক্তা পাওয়ার উৎস কি? শক্তি। তাহলে এটা হচ্ছে অপাদান কারক। দুধ থেকে দই হয়, দই হওয়ার উৎস কি? দুধ। তিলে তেল হয়, তেল হওয়ার উৎস কি? তিল। কোন একটা কাজের উৎস, বোর্ডে এটা লেখা আছে। এরপরে দেখুন, জমি থেকে ফসল পাই, ফসল পাওয়ার উৎস কি? জমি, মানে জাত মানে উৎপন্ন হয়। খেজুর রসে গুড় হয়, গুড় হওয়ার উৎস কি? খেজুরের রস। টাকায় টাকা হয়, টাকা হওয়ার উৎসটা কি? অপাদান কারক। আরেকটা টাকা। বিরত হও, পাপে বিরত হও, বিরত হওয়ার উৎসটা কি? কোথা থেকে বিরত হবেন? পাপ, তাই এটা অপাদান কারক। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, পঙ্গপাল চলে যাওয়ার উৎস কি? কোথা থেকে? দেশ থেকে। বিপদে মোড়ে রক্ষা করো, এন হয় মোর প্রার্থনা, রক্ষা করার উৎস কি? বিপদ। এই যে শব্দগুলো বলছে, বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত, যা দেখে কেউ ভয় পাই, তাহলে তাকেও কি বলে? অপাদান কারক। তাহলে এখানে আসুন, টাকাই টাকা হয়, টাকা হওয়ার উৎসটা কি? টাকা। তাহলে টাকা হওয়ার উৎসটা কি? টাকা। টাকা আজকে 100 টাকা ইনভেস্ট করছেন, কালকে 1 টাকা আসলো। আজকে 1 কোটি টাকা ইনভেস্ট করছেন, কালকে 1 লাখ টাকা আসলো। এটার নাম হচ্ছে ইনভেস্ট, উৎপন্ন, জাত। যেমন জমি থেকে আমরা কি করি? ফসল পাই। একটা গাছ লাগাই, গাছ লাগানোর পর সেই গাছ থেকে আমরা কি করি? ফসল পাই। এটার নামে হচ্ছে কি? উৎপন্ন। তাহলে অপাদান কারকটা হচ্ছে, সংজ্ঞাটা ভালো করে বুঝবেন আর এই কটা লাইন মনে রাখবেন। যা থেকে কোনো কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, দূরীভূত, রক্ষিত, যা দেখে কেউ ভয় পায়, ভয় কোনো শব্দে থাকলে সেটাই অপাদান। ভয় পাওয়ার উৎসটা অপাদান। বাবাকে ভয় পায়, ভয় পাওয়ার উৎস বাবা। বাঘকে ভয় পায়, ভয় পাওয়ার উৎস বাঘ। এরপরে আসুন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ভয় পাওয়ার উৎস হচ্ছে বাঘ। সাপকে ভয় পাই, ভয় পাওয়ার উৎস সাপ। ভূতকে আবার কিসের ভয়? ভয় পাওয়ার উৎস হচ্ছে ভূত। তাহলে কোনো একটা কাজের ভয় মানে উৎসকে কি বলে? অপাদান কারক। শেষ।
পতন যদি কোনো একটা কাজ শেষ হয় তাহলে তাকে বলে অপাদান কারক, সরি অধিকরণ কারক। তাহলে আমি একটা বাক্য বললাম, আমি আজকে নেত্রকোনা থেকে ঢাকা এসেছি। এই যে একটা শব্দ বললাম, কি বললাম? নেত্রকোনা থেকে ঢাকা এসেছি, নেত্রকোনা থেকে ঢাকা। তাহলে আমার শুরুটা হয়েছে কোথায়? নেত্রকোনা। তাহলে নেত্রকোনা অপাদান কারক, শুরুটা হচ্ছে কি, উৎসটা হচ্ছে অপাদান কারক, পতন বা শেষটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে এখন আমি যদি বলি আমি ঢাকা থেকে নেত্রকোনা যাব, আজকে ঢাকা থেকে নেত্রকোনা যাব, তাহলে আমার উৎসটা কোথায়? ঢাকা। আর শেষ বা পতনটা কোথায়? নেত্রকোনা, সেটা হচ্ছে অধিকরণ কারক। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। পঙ্গপাল হচ্ছে কে লিখছেন? আফরোজা খাতুন। পঙ্গপাল হচ্ছে এক ধরনের প্রাণী। পঙ্গপাল হচ্ছে এক ধরনের প্রাণী, ওইটা ফসল নষ্ট করে, ফড়িং জাতীয় প্রাণী। ওই যে করোনার সময় আমরা দেখতে পাই বাংলাদেশে আসার অনেক উপক্রম ছিল, পরবর্তীতে আর করোনা এই পঙ্গপাল গুলো বাংলাদেশে আসে নাই। এক মিনিট একটু দেখতেছি। নাজদিন বলুন, কি বলতে যাচ্ছেন? স্যার বলুন। টাকায় অসাধ্য সাধন হয়, এটা করণ কারক হবে স্যার। টাকা অসাধ্য সাধন হওয়ার মাধ্যম সেখানে টাকা, উৎপন্ন হওয়া না। আর এখানে টাকায় টাকা হয়, টাকা হওয়ার উৎসটা হচ্ছে অপাদান, যে এখান থেকে টাকাটা পাওয়া যায়। যেমন খেজুরের রস থেকেই আমরা গুড়টা পাই, জমি থেকেই আমরা ফসলটা পাই। তাহলে এই বাক্যে টাকার মাধ্যমে আমরা টাকাটা পাই, এই জন্য এটাকে বলে হচ্ছে অপাদান কারক। বুঝেছেন? আর তাহলে টাকায় অসাধ্য সাধন হয়, এটা অসাধ্য সাধন হওয়ার মাধ্যম কিসের দ্বারা হয়? টাকার দ্বারা। তাহলে সেটা হচ্ছে করণ কারক। জি স্যার, এই দুইটার মধ্যে আমার কেমন যেন লাগে, এই জন্যই আচ্ছা বলছি। আচ্ছা, সমস্যা নেই। আজকের পরে যদি আবারও প্রবলেম হয়, তখন আমরা এটা সমাধান করব। যদি আজকের পরে আবারও যদি প্রবলেম হয়, তাহলে আমরা এটা আরো সমাধান করব, সমস্যা নেই। হ্যাঁ, আলিফ নূর কি বলতে চাচ্ছেন বলুন। স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, এটা কি স্যার? বুঝতে পারছি না। এটা বুঝতেছেন না? না, জি না। আচ্ছা এখন আসুন, স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না বলবো। এক মিনিট দেখুন, এই যে পরীক্ষা শুরু, সোমবার থেকে পরীক্ষা শুরু, আমরা জানি সোমবার মানে সময়, অধিকরণ কারক। কিন্তু পরীক্ষা শুরু, আরম্ভ যদি কোনো একটা শব্দ দ্বারা বোঝায়, ওই আরম্ভর উৎসটা হচ্ছে অপাদান কারক। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু, কি বললাম? সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। এই যে 10টা শব্দটা বললাম, এটা হচ্ছে অপাদান কারক, কারণ এখানে আরম্ভ বোঝাই। কিন্তু এখন যদি আমি বলি সোমবারে আমি ঢাকায় থাকি, তাহলে সোমবার শব্দটা কিন্তু অধিকরণ, সময় বোঝাই, তাহলে এটা অধিকরণ কারক। সকাল 10টায় আমি ঘুমাই, সকাল 10টায় আমি পরীক্ষা দিই, সকাল 10টায় পরীক্ষা শুরু হয় মানে অপাদান কারক। আর সকাল 10টায় আমি পরীক্ষা দিই, এটা মানে সময়, সময় মানে হচ্ছে অধিকরণ, সময় মানে অধিকরণ। আর হচ্ছে উৎস বা শুরু হচ্ছে অপাদান কারক। এটা হচ্ছে মূল বিষয়। ভীত একটু আগে বলছি, স্থান ত্যাগ করা, গাড়ি স্টেশন ছাড়ে অথবা গাড়ি স্টেশনে পৌঁছে। এখন যদি আমি বলি গাড়ি স্টেশনে পৌঁছে, এটা কোন কারক? দেখুন, এটা একটা স্টেশন, এটা একটা গাড়ি। তাহলে গাড়ি স্টেশন ছাড়লো মানে কি? ছাড়লো মানে ভিতর থেকে বাইরে গিয়েছে, তাহলে উৎসটা কি স্টেশন থেকে, তাহলে এটা অপাদান। আর পৌঁছলো যদি বলি, তাহলে এটা হচ্ছে বাইরে থেকে শুরু হয়েছে, এখানে এসে কি করেছে? শেষ করেছে, তাহলে এটার নাম অধিকরণ। আচ্ছা এখন আসুন, ছাদ থেকে নদী দেখা যায়, এটার নাম হচ্ছে অধিকরণ কারক, কারণ নদী দেখা যাওয়ার উৎস কি? ছাদ। লোকমুখে খবর পেলাম, মানে শোনার উৎসটা কি? লোকমুখে খবর পেলাম, তার মানে কি লোকের মুখে শুনেছি, তাই এটার নাম হচ্ছে অপাদান কারক। শেষ। এখন প্রশ্নটা কি ছিল? সরি বলে গেছে, স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, তাই তো? স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না। তাহলে স্কুল পালালে রবীন্দ্রনাথ হওয়া যায় না কেন? তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর নিশ্চিত স্কুল পালাইছিলেন। অবশ্যই কলকাতা শহরের এমন কোন স্কুল ছিল না যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্কুলে পড়েননি এবং স্কুল থেকে পালাননি। ধরেন এটা হচ্ছে একজন রবীন্দ্রনাথ, সে কি করলো? স্কুল পালানো মানে স্কুলের ভিতর থেকে বাইরে যাওয়া। পালানোর ক্ষেত্রে পালানোর উৎসটা কি? স্কুল। এখন আমি যদি বলি আমি স্কুলে পড়ি, তাহলে স্কুল হচ্ছে একটা জায়গা, এটার নাম হচ্ছে অধিকরণ কারক। আমি স্কুলে পড়ি, স্কুল হচ্ছে কি একটা জায়গা, এবং এটার নাম হচ্ছে কি? অধিকরণ কারক। কিন্তু যখন বলবো স্কুল থেকে পালানোর উৎসটা কি? স্কুল, তাই এটার নাম হচ্ছে অপাদান কারক। স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায় না, এটা কেন অপাদান কারক হলো? স্কুল পালানো মানে স্কুল থেকে পালানো। আর রবীন্দ্রনাথ হওয়া যায় না, ওটা দেখা দরকার নেই। এটার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর পরিমাণে স্কুল পালিয়েছিলেন। শেষ। এখন আসলে অধিকরণ কারক দ্বারা আমরা কি বুঝি? অধিকরণ কারক মানে কি বুঝি? যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় অথবা যে স্থানে ক্রিয়া সম্পাদিত হয়, যে সময়ে, অথবা তাকে কি বলে? অধিকরণ কারক। অধিকরণ কারক তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ।
কালাদিকরণ মানে কালকে বোঝাবে, সময়কে বোঝাবে। বর্ষায় বৃষ্টি হয়, একটা সময়, বর্ষায় বৃষ্টি হয়। শৈশবে অনেক ঘোরাফেরা করতাম, এটা হচ্ছে সময়। বর্ষায় বৃষ্টি হয়, সময়। শীতে কি পরে কুয়াশা পড়ে, সময়। শরতে ধরাতল শিশিরে জলমল, শরৎ, এটা হচ্ছে একটা সময়। তাহলে একটা শব্দ দ্বারা যদি সময় বোঝায় তাহলে তার নামই হচ্ছে কি অধিকরণ। কোন অধিকরণ? কালাধিকরণ। আধারাধিকরণ একটা স্থানকে বোঝাবে। ভাবাধিকরণ মানে নির্ভরশীলতাকে বোঝাবে। কান্নায় সুখ মন্দীভূত হয়, তার মানে সুখ মানে কষ্ট কমে কি করলে? কান্না করলে। কান্নায় সুখ মন্দীভূত হয়। মন্দীভূত মানে কি? দূরীভূত। মন্দীভূত বা দূরীভূত একই জিনিস। তাহলে মন্দীভূত হওয়াটা একটা আরেকটার উপর নির্ভর করে। কান্নায় সুখ মন্দীভূত হয়, সুখ মন্দীভূত হওয়াটা নির্ভর করে কান্নার উপর। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, বুঝবে দুটো উদাহরণ দেয়া। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অন্ধকার দূর হওয়াটাও নির্ভর করে সূর্যের উদয়ের উপর। তাই একটা আরেকটার উপর নির্ভরশীল, এটাকে বলে ভাবাধিকরণ। আর একটা শব্দ দ্বারা সময়কে যদি বোঝায় তাহলে তার নাম হচ্ছে কালাধিকরণ। এরপরে শুন, ক্রিয়া সম্পাদনের স্থান প্রকাশ করে আরেকটা জিনিস যেটা দেখাতে যাচ্ছে, এই যে ভাবাধিকরণ। ভাবাধিকরণে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, একটা আরেকটার উপর নির্ভরশীল, একটার উপর আরেকটা নির্ভরশীল। অন্ধকার দূর হওয়াটা সূর্যের উদয়ের উপর নির্ভরশীল। কান্নায় সুখ মন্দীভূত হয়, সুখ মন্দীভূত হওয়াটা কান্নার উপর নির্ভরশীল, তাই এটাকে বলা হচ্ছে ভাবাধিকরণ। আমরা যাচ্ছি হচ্ছে আধারাধিকরণ। এটা আধারাধিকরণ মানে একটা শব্দ দ্বারা যদি স্থানকে বোঝাই তাহলে ওই স্থানটার নাম হচ্ছে আধারাধিকরণ। এই স্থানটা 3 প্রকার হয়। দেখুন, ঐকদেশিক। ঐকদেশিক দ্বারা আমরা কি বুঝি? বিরাট স্থানের কোনো একটা ফিক্সড অংশ। অবিব্যাপক মানে সমস্ত স্থান জুড়ে, একটা স্ক্রিনশট রেখে দিবেন। বৈষয়িক মানে বিষয় ভিত্তিক, কোন একটা বিষয়কে বোঝাবে। বিষয় ভিত্তিক বা বিশেষ বিষয়ে পারদর্শী বোঝাবে। তাহলে আমি বললাম আমি এই রুমে আছি, আমি কি এই রুমের পুরো অংশ জুড়ে আছি নাকি একটা জায়গায় আছি? তাহলে একটা জায়গায় যদি থাকি তাহলে এটাকে বলে হচ্ছে ঐকদেশিক। রুমে আলো আছে, আলো রুমের পুরো অংশ জুড়ে আছে, তাই এটাকে বলে হচ্ছে অভিব্যাপক। নদীতে মাছ আছে, একটা দুইটা জায়গায় আছে, তাই এটাকে বলে হচ্ছে অভিব্যাপক। আর নদীতে পানি আছে, এটাকে বলে অভিব্যাপক। আর নদীতে মাছ ছড়ানো ছিটানো একটা একটা জায়গায় আছে, তাহলে এটাকে বলে হচ্ছে ঐকদেশিক। আর পানি সম্পূর্ণ নদী জুড়ে সমান, তাহলে এটাকে বলে হচ্ছে অভিব্যাপক। তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হলে তাকে বলে ঐকদেশিক, পুরো অংশ জুড়ে হলে তাকে বলে অভিব্যাপক। কোন একটা বিষয়কে যদি বোঝাই তাহলে তাকে বলে বৈষয়িক। কোন একটা বিষয়কে যদি বোঝাই তবে তাকে কি বলে? বৈষয়িক অধিকরণ কারক। এই হচ্ছে আমাদের অধিকরণ কারক। কারক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলুন। কারক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রবলেম থাকে, আর একটু আনমিউট করে দেন, যে যদি কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আবার 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 সলিউশন করব। বলুন। স্যার, এই যে হ্যাঁ। অপাদান কারকে গৃহীততে শুক্তি, এখানে বোর্ড বইয়ে শুক্তি বানানো হচ্ছে দন্ত স-রস্যি, আর আপনার ওখানে দেখলাম তালবস্য রস্যি, তাহলে কোনটা শুক্তি বানান ঠিক স্যার? এটা ভুল, এটা ভুল, এটা স্লাইডে টাইপ করার সময় ভুল করে ফেলছে। বইয়েরটা সঠিক। এই শক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক, যেখান থেকে মুক্তা পাওয়া যায়। ইয়েস। এরপর ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কার কোনো প্রশ্ন? প্রিয়াঙ্কা বলুন। স্যার, ছাদ থেকে নদী দেখা যায়, এটা তো একটা জায়গা, তাইলে অপাদান হইলো কি করে? উৎস, ছাদ, নদী দেখা যাওয়ার উৎসটা হচ্ছে অপাদান কারক। আর যদি বলি ছাদে বৃষ্টি পড়ে, ছাদ, এটা হচ্ছে অধিকরণ। বুঝেছেন? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে বাংলা ব্যাকরণের সমাস নিয়ে। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে বাংলা ব্যাকরণের সমাস অধ্যায় নিয়ে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সময়কে কাজে লাগাবেন। আল্লাহ হাফেজ।